তো আসো, মানবদেহের প্রতিরক্ষায় আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার 3টা স্তর আছে। ওকে, কয়টা স্তর? প্রতিরক্ষা স্তর আমাদের 3টা। ওকে, মানব প্রতিরক্ষা স্তর কয়টা? 3টা ভাইয়া। একটা হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়। প্রথম, দ্বিতীয়, তৃতীয়। এখন এর মধ্যে এই প্রথম দুইটা স্তর এরা হচ্ছে অনির্দিষ্ট। মানে কি? ওরা নন স্পেসিফিক, মানে নির্দিষ্ট করে কারো উপরে কাজ করবে না, মানে নির্দিষ্ট একটা জীবাণুর বিরুদ্ধে কাজ করবে এমন না। ওরা যে কোনো জীবাণুর বিরুদ্ধেই একসাথে কাজ করে, ওরা যে কোনো জীবাণুর বিরুদ্ধেই কি করে? একসাথে কাজ করে। ওকে, তাহলে এই প্রথম দুইটা। তৃতীয় যে স্তর ও আলাদাভাবে কাজ করে। মনে হলো তৃতীয় স্তরে কারা থাকে? অ্যান্টিবডি, স্পেশাল কিছু প্রোটিন। এরা ম্যাক্রোফেজ। ও চিন্তা করবে আমি এরই কাজ করবো, এর বিরুদ্ধেই আমি ধ্বংস করবো, ওকেই আঘাত করবো, ওই ভাইরাসকে, ওই ব্যাকটেরিয়াকে ধ্বংস করবো। তার মানে এরা একটু নির্দিষ্ট আর এরা অনির্দিষ্ট। তাহলে আমাদের প্রতিরক্ষা স্তর কয়টা? 3টা প্রতিরক্ষা স্তর। আচ্ছা, এখন বলছে নিচের কোনটি মানবদেহের প্রথম প্রতিরক্ষা স্তরের সাথে? প্রথম প্রতিরক্ষা স্তর মানে মনে করো একটা যুদ্ধের ময়দানে আসলে তোমার শত্রুপক্ষ, তুমি তাদের বিরুদ্ধে প্রথমে একটা শ্রেণী রাখলা, প্রথমে একটা স্তর রাখলা যে ওরা ওদেরকে ফাইট দিবে। যদি ওরা না পারে, তারপরে দ্বিতীয় শ্রেণী রাখলা যে প্রথম স্তর ব্যর্থ হইলে দ্বিতীয় স্তর তোমার শত্রুকে আঘাত করবে। দ্বিতীয় স্তরও যদি ফেল হয়, শত্রুপক্ষ যদি এরপরেও ঢুকে যায়, তাহলে তুমি কি রাখবা? ফাইনাল স্তর, যে এইবার আমি ধ্বংস করবই, এইবার আমি ওরা ধ্বংস করবো। আর যদি কোনো কারণে তৃতীয় স্তরও নষ্ট হয়, যে তৃতীয় স্তরও ভেঙে গেছে, তার মানে তুমি শেষ, শত্রুপক্ষ তোমাকে মেরে ফেলবে, তাই তো? তার মানে তোমার দেহের ক্ষেত্রে এমন, যখনই প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তরে ভেঙে চলে যাবে, তুমি তখনই রোগাক্রান্ত হবা, তখনই সে তোমার দেহে রোগ করে তোমাকে দুর্বল করে দিবে। বুঝছো? তাহলে এই জীবাণুগুলো হচ্ছে তোমার শত্রু, আর তোমার এগুলা বিভিন্ন স্তর থাকে। এখন আসো প্রথম স্তরে। হ্যাঁ, প্রথম স্তরে কারা কারা আছে আমাদের দেহের? প্রথম প্রতিরক্ষা স্তরে কারা কারা আছে আমরা একটু দেখি। প্রথমে আসো ত্বক, আমাদের দেহের ত্বক। এরা এখানে আছে, ত্বকে থাকে লোম, লোম আছে। আমাদের সিলিয়া থাকে, সিলিয়া, আমাদের শ্বাসনালীতে সিলিয়া থাকে, যারা কি করে শ্বাসনালীর সাথে জীবাণুগুলোকে বের করে দেয়, তাই না? আমাদের আছে অশ্রু, চোখের পানি, চোখের জল, অশ্রু ও লালা। আমাদের মুখে কি আছে? লালা। এখানেও ওরা জীবাণুকে বের করে। লালা কি করে? যে কোনো জীবাণু ঢুকলে ওটা মেরে ফেলবে। আচ্ছা, এরপরে আমাদের কানে একটা জিনিস আছে খয়েরি রঙের, ওই যে আঠালো সিরুমেন, কানের যে ময়লা সিরুমেন, এই সিরুমেনও কি করে? জীবাণুগুলোকে আটকাতে পারে। আমাদের অ্যাসিড আছে, পৌষ্টিক নালীর অ্যাসিড। কোথায়? পৌষ্টিক নালীর অ্যাসিড, ওই যে HCl। হ্যাঁ, আমাদের পাকস্থলীর যে অ্যাসিড, পাকস্থলীতে যে অ্যাসিডটা থাকে HCl, সেটাও কি করে? জীবাণুকে মেরে ফেলে। আমাদের জননতন্ত্রের অ্যাসিড আছে, জননতন্ত্রের অ্যাসিড, এরাও কি করে? জীবাণুকে মারে। যেমন যোনিপথে, মেয়েদের যে যোনিপথে, সেখানে ল্যাকটিক অ্যাসিড থাকে। কি থাকে? মেয়েদের যোনিপথে ভাইয়া ল্যাকটিক অ্যাসিড থাকে, সেটাও জীবাণুকে মেরে ফেলতে সাহায্য করে। ওকে, তাহলে জননতন্ত্রের অ্যাসিড থাকে, এগুলো থাকে, এগুলো। এই আরেকটা হচ্ছে বমি। এই যে বমি হয়, বমি হলেও আমাদের অনেক জীবাণু বের হয়, ও করে যখন আমরা বের করি, ভিতর থেকে জীবাণুগুলো ওটার সাথে বের হয়ে যায়। তো এগুলো হচ্ছে প্রথম স্তর। নামগুলো খালি দেখলা, যারা, যেগুলো আমরা বাইরে থেকে দেখতে পারি, যে এরাই তো কাজ করে। লালা, সিরুমেন, এই যেগুলো বের করা যায়, লালা দেখতেছি, হ্যাঁ, অ্যাসিড, এরা প্রথমেই জীবাণুটার মারে, যে কোনো জীবাণু পাবে। প্রথম প্রতিরক্ষা স্তর হচ্ছে যে কোনো জীবাণু পাইলেও ওটা মেরে ফেলো। তোমার রক্তে ঢুকার আগে এই প্রথম প্রতিরক্ষা স্তর কাজ করে। রক্তে ঢুকার আগে, জীবাণুটা রক্তে ঢুকার আগেই ওকে মেরে ফেলা হচ্ছে এদের কাজ। দেখো এখানে এখনো রক্তে ঢুকে নাই, রক্তে ঢুকার আগেই এরা তোমার প্রথম প্রতিরক্ষা স্তর কাজ করবে। এখন যখনই, তার মানে এখানের অ্যান্সারটা কি? এই যে ত্বক, ত্বক দেখছো? আচ্ছা, এখন যখনই প্রথম প্রতিরক্ষা স্তর পার হয়ে যাবে, তাহলে কি? দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। রক্তে যখন জীবাণুটা ঢুকে যাবে, তখন দ্বিতীয় প্রতিরক্ষা স্তর সতর্ক হয়ে যাবে, জীবাণুটাকে মারতে হবে। তো দেখো প্রথম প্রতিরক্ষা স্তরের অন্তর্গত কোনটা? সিরুমেন, সিরুমেন। এখন তুমি বলতে পারো এগুলো কারা? এই যে ফ্যাগোসাইট, ইন্টারফেরন, কমপ্লিমেন্ট, এরা কারা? এরা হচ্ছে দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। এরা কি স্তর? দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। ঠিক আছে, ফ্যাগোসাইট, ইন্টারফেরন, এগুলো দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। তো আমরা এখানে যাব, এর আগে সর্ববৃহৎ অঙ্গ, আমাদের দেহের সর্ববৃহৎ অঙ্গ, বারবার বলি ত্বক, ত্বক, ত্বক। আর যদি বলে সর্ববৃহৎ গ্রন্থি, যকৃত, সর্ববৃহৎ গ্রন্থি যকৃত। ত্বকের পিএইচ কত থাকে? সাধারণত আমাদের ত্বকের পিএইচটা 3.5 থেকে 6, একটু অ্যাসিডিক পিএইচ থাকে আমাদের ত্বকের। ওকে, তাহলে ত্বকের পিএইচটা কত থাকবে ভাইয়া? ত্বকের পিএইচটা একটু অ্যাসিডিক পিএইচ থাকে। ওকে, ত্বকের পিএইচ কি? একটু 3.5 থেকে 6 বা 3 থেকে 5ও থাকে, অনেক জায়গায় এরকম বলে 3 থেকে 5। আচ্ছা, 3 থেকে 5 আমরা বলে দিই, এটা আছে 3 থেকে 5, পিএইচটা একটু দেখে নিলাম। হ্যাঁ, নিচের কোনটিতে ল্যাক্টোপারক্সিডেজ? আচ্ছা, নামের মধ্যেই আছে ল্যাক্টো, তাহলে এটা কই থাকবে? ল্যাক্টোপারক্সিডেজ, এই এনজাইমটা থাকবে তোমার হচ্ছে কোথায়? এই যে দুধে, দুধে ল্যাক্টোপারক্সিডেজ। আচ্ছা, এখানে মনে রাখো, এই যে আমাদের লালায় একটা এনজাইম থাকে যেটা ব্যাকটেরিয়াকে মারতে পারে, সেটাকে বলে লাইসোজাইম। লালায় একটা ব্যাকটেরিয়া নাশক এনজাইম আছে, এটাকে বলে লাইসোজাইম। ঠিক আছে, লালায় এই এনজাইমটাকে বলে লাইসোজাইম। আর ল্যাক্টোপারক্সিডেজ থাকে কোথায়? দুধে, দুধে ল্যাক্টোপারক্সিডেজ এনজাইম থাকে। আচ্ছা, এবার আসো দ্বিতীয় প্রতিরক্ষা স্তর কারা কারা আছে? রক্তে যখন জীবাণুটা ঢুকে গেল, এখন আমার দ্বিতীয় প্রতিরক্ষা স্তর কাজ করবে। তো দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে আমাদের উপাদানগুলো কারা কারা আছে দেখি, কারা কারা কাজ করে। প্রথমে আছে ফ্যাগোসাইট, এই যে ম্যাক্রোফেজ, হ্যাঁ, এরা নিউট্রোফিল। এই ফ্যাগোসাইট কোষগুলো কি করে? জীবাণুটাকে মারতে সাহায্য চলে আসে। এরপরে আসে ন্যাচারাল কিলার কোষ, NK কোষ, ন্যাচারাল কিলার কোষ, এরাও জীবাণুকে ডিরেক্ট মারে, রক্তে যখনই আসবে জীবাণুকে মারবে। এরপরে কি হয়? জীবাণু যখন রক্তে ঢুকে বা কোথাও কোনো অঙ্গে ঢুকে, তখন এটা প্রদাহ তৈরি করে। প্রদাহতে এই জায়গাটা ফুলে যাবে, গরম হয়ে যাবে, তখন জীবাণুটাকে ওরা মারার জন্য এই ব্যবস্থাগুলা করে।
এরপরে আসো কমপ্লিমেন্ট প্রোটিন। এই যে কমপ্লিমেন্ট প্রোটিন যারা কি করে, এই জীবাণুগুলোকে মারতে কি করে, শনাক্ত করে দেয়। কমপ্লিমেন্ট প্রোটিনের কাজ কি জানো? ও গিয়ে একটা জীবাণুর সাথে লেগে থাকবে, তখন তোমার দেহের এই ফ্যাগোসাইটগুলা, শ্বেত রক্তকণিকা, এরা কি করবে দেখবে, আরে ওইখানে কমপ্লিমেন্ট আছে, এরা গিয়ে মার। সো কমপ্লিমেন্ট হচ্ছে একটা বলতে পারো বাংলাদেশের মুক্তিযুদ্ধে যেমন রাজাকার ছিল, কমপ্লিমেন্ট হচ্ছে রাজাকারের মতো, যায় আস্তে করে বসে থাকবে। ওই কাদেরকে মারতে হবে, রাজাকার যেমন কি করতো, বাঙালি কার দিয়ে মারতে হবে এরকম এরকম, এদেরকে রাজাকার গিয়ে ওকে ধরে আনতো যে এই যে এরে মারতে হবে, পাকিস্তানি সৈন্যরা মেরে ফেলতো। তো কমপ্লিমেন্ট হচ্ছে এমন যে ও জীবাণুটারে এনে দিবে, ফ্যাগোসাইট মেরে ফেলবে। ব্যাপারটা বুঝছো? তাহলে কমপ্লিমেন্ট এই প্রোটিনগুলো কয়টা আছে? 20টি। এটা খেয়াল রাখবা, কয়টা আছে কমপ্লিমেন্ট প্রোটিন? 20টা কমপ্লিমেন্ট প্রোটিন থাকে। এরপরে একটা প্রোটিন আছে, এটাও রক্তে থাকে, ইন্টারফেরন। এটা ভাইরাসের বিরুদ্ধে কাজ করে। কার বিরুদ্ধে কাজ করে? ভাইরাসকে মারে। ঠিক আছে, ভাইরাসকে মারে। এটা ভাইরাসের বিরুদ্ধে কাজ করে, ইন্টারফেরন। আর হচ্ছে জ্বর। তুমি দেখবা তোমার দেহে জ্বর এসে পড়ে, কোনো ইনফেকশন যখন রক্তে চলে যায়, এটা জীবাণু রক্তে চলে আসলো, জ্বর এসে যায়। তো জ্বর আসলে কি হয়? জ্বরে আমাদের গায়ের তাপমাত্রা বেড়ে যায়, তখন জীবাণুগুলো টিকে থাকতে পারে না। এই জন্য তোমার দেহ তখন কি হয়? জ্বর আসে। জ্বর আসা কিন্তু খারাপ না, আমরা বলি কি জ্বর আসলে আল্লাহ জ্বর আসে খারাপ। জ্বর আসা মানে তোমার বডি কাজ করতেছে। জ্বর আসতেছে মানে তোমার বডি কি করতেছে? বারবার চেষ্টা করতেছে যে এমন একটা অবস্থা তোমার দেহে তৈরি করতে, যেন তোমার দেহে জীবাণুটা বেশিক্ষণ টিকতে না পারে। ঠিক আছে, টিকতে না পারে। এখন জ্বর আসে কার জন্য? একটা জ্বর কাকে আনায়? একটা কেমিক্যাল আছে তোমার, এটা তৈরি হয় পাইরোজেন। পাইরোজেন আসে কার থেকে? ডব্লিউবিসি। শ্বেত রক্তকণিকাগুলো কি তৈরি করে? এটা পাইরোজেন তৈরি করে। তখন এই পাইরোজেন গিয়ে তোমার মস্তিষ্কের হাইপোথ্যালামাসে গিয়ে জ্বর তৈরি করার সিগন্যাল দেয়। মস্তিষ্কের হাইপোথ্যালামাসে এই জ্বরের সিগন্যালটা দেয়। কে দেয়? এই পাইরোজেন কেমিক্যালটা। এই পাইরোজেন কেমিক্যালটা জীবাণু আসলেই এটা বের হয়ে ও তোমার জ্বর আনতে সাহায্য করে। ও মস্তিষ্ককে বলে যে ভাই জ্বর নিয়ে আসো, এখানে জ্বর লাগবে, তাপমাত্রা বাড়ায় দিতে হবে। এটা ওকে, এগুলো গেল। আচ্ছা, আর তাহলে এটা গেল দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের তাহলে পার্টগুলো কি? এই যে নিউট্রোফিল। কেন নিউট্রোফিল বললাম? কারণ ফ্যাগোসাইট কারা কারা? নিউট্রোফিল আর নিউট্রোফিল প্লাস ম্যাক্রোফেজ, এরাই তো কি জীবাণু মারে। এরাই তো কি? এরাই হচ্ছে ফ্যাগোসাইট। তাহলে নিউট্রোফিল হচ্ছে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে ভূমিকা রাখে। আর স্পারমিন জিনিসটা কোথায় পাওয়া যায় জানো? এটা একটা এনজাইম, এটা সিমেনে পাওয়া যায়। সিমেন, এটা কোথায় পাওয়া যায়? সিমেনে পাওয়া যায়। এই স্পারমিন জিনিসটা সিমেনে পাওয়া যায়। আর সিরুমেন কোথায় পাওয়া যায়? আমাদের কানে, এই যে কানে সিরুমেন পাওয়া যায়। ঠিক আছে, কানে কি পাওয়া যায়? সিরুমেন পাওয়া যায়। তাহলে কোন এনজাইম? যেমন স্পারমিন সিমেনে, ল্যাক্টোপারক্সিডেজ পড়লাম কি দুধে, আর লাইসোজাইম এনজাইম কই পাওয়া যায়? এই এনজাইমগুলো ব্যাকটেরিয়াকে মারে, জীবাণুকে মারে। লাইসোজাইম পাওয়া যায় লালা লা 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 লা, সিমেন্স স, স্পারমিন স। ওকে, কোনটি মানবদেহের দ্বিতীয় প্রতিরক্ষা স্তর হিসেবে কাজ করে? কোনটা? ওই যে বললাম ফ্যাগোসাইট। আর এগুলা কি? এগুলা সব হচ্ছে প্রথম, এগুলা প্রথম প্রতিরক্ষা স্তরের, তাই না? আর এটা হচ্ছে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের, ফ্যাগোসাইট। এই যে এই হেডলাইনের কয়েকটা জিনিস পড়লেই হয়। মানুষের স্বাভাবিক তাপমাত্রা কত? আমাদের দেহের স্বাভাবিক তাপমাত্রা দেখো, এখানে সেলসিয়াস আছে, সেলসিয়াস আর এটা ফারেনহাইট। আমাদের দেহের তাপমাত্রা কিন্তু সেলসিয়াসে, তাই না? এই যে 36 থেকে 37 এটা হচ্ছে সেলসিয়াসে। এগুলো ফারেনহাইট না। ফারেনহাইটে বললে আমাদের দেহের তাপমাত্রা 98 ডিগ্রি ফারেনহাইট, অথবা এটাকে ফারেনহাইটে বললে যদি কখন দেয় 98 ডিগ্রি ফারেনহাইট, এটা হচ্ছে আমাদের নরমাল টেম্পারেচার আর কি, ফারেনহাইটে বলে। আর সেলসিয়াসে বলে 36 থেকে 37, সেলসিয়াসে বললে 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস। কি দ্বারা নিয়ন্ত্রিত হয় দ্বিতীয় প্রতিরক্ষা স্তর? কি দ্বারা নিয়ন্ত্রিত হয়? এটা হচ্ছে ভাইয়া কি দ্বারা নিয়ন্ত্রিত হয়? রক্ত দ্বারা নিয়ন্ত্রিত। ওই যে বললাম রক্তের বিভিন্ন উপাদান, রক্তে থাকে ম্যাক্রোফেজ, রক্তে থাকে ন্যাচারাল কিলার কোষ, রক্তে থাকে তোমার হচ্ছে ইন্টারফেরন, হ্যাঁ সব রক্তে। কমপ্লিমেন্ট প্রোটিন, এটাও রক্তে। তার মানে কে নিয়ন্ত্রণ করতেছে? আমি বলছি দ্বিতীয় প্রতিরক্ষা স্তর কাজই করে রক্তে ঢুকলে, জীবাণু যখনই রক্তে ঢুকবে তখনই সে কাজ করবে। রক্তে ঢুকলেই দ্বিতীয় প্রতিরক্ষা স্তর কাজ করবে। তার মানে রক্ত এটাকে নিয়ন্ত্রণ করে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে। কোন কোষ ম্যাক্রোফেজে পরিণত হয়? এখন আমরা যে বারবার বলি ম্যাক্রোফেজ, আসলে ম্যাক্রোফেজটা কি জানো? এই যে মনোসাইট, এই মনোসাইট কোষটা যখন কোনো টিস্যুতে যায়, মনোসাইট কোষটা যখন টিস্যুতে যায়, এটাই তখন ম্যাক্রোফেজ হয়। এটাই তখন কি হয়? ম্যাক্রোফেজ। এই ম্যাক্রোফেজের এক এক জায়গায় এক এক নাম। যকৃতে যখন এটা যাবে তখন এটার নাম হয়ে যায় কাফফার কোষ। ব্রেনে গেলে মাইক্রোগ্লিয়া, ব্রেনে গেলে কি? মাইক্রোগ্লিয়া। যকৃতে গেলে কাফফার কোষ। ত্বকের এখানে গেলে এই ম্যাক্রোফেজ, আমি একটু লিখে দিই তাহলে তোমাদের জন্য ইজি, কমনগুলো একটু দেখো। ত্বকে যদি যায় তাহলে এটা বলে ল্যাঙ্গারহ্যান্স। ত্বকের ম্যাক্রোফেজকে কি বলে? ল্যাঙ্গারহ্যান্স। এটা ব্রেনে গেলে, মস্তিষ্কে গেলে, কমনগুলো দেখো মাইক্রোগ্লিয়া। এটা কি বলে? মাইক্রোগ্লিয়া। এটা যখন বৃক্কে যাবে, কিডনিতে যদি ম্যাক্রোফেজ যায়, এটা বলে মেসেঞ্জিয়াল। কি কোষ? মেসেঞ্জিয়াল বলে, মেসেঞ্জিয়াল কোষ, মেসেঞ্জিয়াল। এটা যখন যকৃতে যায় তখন এটা বলে কাফফার কোষ। ঠিক আছে। আবার এটা যখন অস্থিতে যাবে, অস্থির ম্যাক্রোফেজকে কি বলে? হাড্ডি। আমাদের হাড্ডির ম্যাক্রোফেজকে কি বলে? ওটা বলে অস্টিওক্লাস্ট। এই তো এক একটা জায়গায়, এক একটা টিস্যুতে যখন এই মনোসাইটটা যাবে, তখন ওইখানে যে সে ম্যাক্রোফেজ তৈরি করে, ওই ম্যাক্রোফেজকে আমরা বিভিন্ন নাম দিছি। এই ম্যাক্রোফেজকে আমরা কি করছি? বিভিন্ন নাম দিছি। দেখছো? এই নামগুলো একটু খেয়াল রাখবা, খেয়াল রেখে পড়বা, তাহলে হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখানে অ্যান্সার পেয়ে গেলাম যে ম্যাক্রোফেজ আসলে মনোসাইট থেকেই হয়। ম্যাক্রোফেজ কার থেকে হয়? মনোসাইট কোষটা ম্যাক্রোফেজে পরিণত হয়। একটা ম্যাক্রোফেজ, এই মনে রাখো, একটা ম্যাক্রোফেজ সে 100টি ব্যাকটেরিয়া গ্রাস করে।
কয়টা ব্যাকটেরিয়া গ্রাস করতে পারে? একা, একটা ম্যাক্রোফেজ একা 100টা ব্যাকটেরিয়াকে গ্রাস করে। একটা ম্যাক্রোফেজ একা 100টা ব্যাকটেরিয়াকে গ্রাস করে। এরা কিভাবে গ্রাস করে? ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে। কোন পদ্ধতিতে? ম্যাক্রোফেজগুলো কিভাবে জীবাণুটাকে খেয়ে ফেলে? ম্যাক্রোফেজ, নিউট্রোফিল, এরা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে ভিতরে নেয়, জীবাণুটার ভিতরে নেয়, নিয়ে ওই ওদের ভিতরে, এই ম্যাক্রোফেজের ভিতরে বা নিউট্রোফিলের ভিতরে যে লাইসোজোম থাকে, লাইসোজোম দিয়ে এটা ভেঙে বের করে দেয়, মেরে ফেলে। সো কোন পদ্ধতিতে? ফ্যাগোসাইটোসিস। আগে থেকেই পড়া। একটি নিউট্রোফিলও ফ্যাগোসাইটোসিস করে। নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজ দুজনেই কি করে? ফ্যাগোসাইটোসিস করে। মনে রাখবা, ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণুকে মেরে ফেলে। এবং ও কয়টা ব্যাকটেরিয়া গ্রাস করে? ও সাধারণত 3 থেকে 20টা। কয়টা? 3 থেকে 20টা ব্যাকটেরিয়াকে গ্রাস করে। 3 থেকে 20টা ব্যাকটেরিয়াকে গ্রাস করে। মেডিকেল কোর্সের জন্য এই চিন্তা টেনশন নাই, চোখ বন্ধ করে আমাদের সাথে যুক্ত হবা ইনশাআল্লাহ। যে কোনো, আমি জাস্ট এগুলো রাখতেছি তোমাদের যে কোনো টাইমে। ওকে, হ্যাঁ, টার্গেট ডিএমসিতে আমরা আসলে ওইভাবেই পড়াই যেন আমাদের স্টুডেন্টরা মেডিকেলের জন্য ওরা সর্বোচ্চটা পায়। মানে আমি এইচএসসির জন্য যা পড়াচ্ছি, আমি মেডিকেলের জন্য ডেফিনেটলি এমনভাবে স্টুডেন্টদেরকে আমরা পড়াই যে স্টুডেন্ট যেন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব জিনিসগুলাই, জিকে, ইংলিশ থেকে সব কিছুতে ওরা যেন ভালো একটা রেজাল্ট করতে পারে, ওইভাবে আমরা পড়াই রাখি। ওকে, আচ্ছা আসো, জীবাণু ভক্ষণ করে দেহের প্রতিরক্ষায় অংশ নেয় কোনটা? জীবাণুকে ভক্ষণ করে, গিলে ফেলে। কে গিলে ফেলে? নিউট্রোফিল। আর কে গিলে? সাথে ম্যাক্রোফেজ। এই দুজনেই কি করে? গিলে ফেলে, তাই না? জীবাণুকে গিলে ফেলে প্রতিরক্ষায় অংশ নেয় নিউট্রোফিল আর ম্যাক্রোফেজ দুজনেই। ফ্যাগোসাইটোসিসের সাথে জড়িত নয় কোনটা? ফ্যাগোসাইটোসিস করে, মনোসাইট তো করে, মনোসাইট করে, এটাই তো ম্যাক্রোফেজ। হিস্টিওব্লাস্ট, এটা হচ্ছে টিস্যুতে, এই যে তোমার এরকম হিস্টিওব্লাস্ট, এটাও একটা ম্যাক্রোফেজ, এটাও একটা ম্যাক্রোফেজ। কুফার কোষ, এটা কুফারও বলে, কাফারও বলে, এটা যকৃতে থাকে, আমরা পড়েছি মাত্র। তো এরা করে, এটাও ম্যাক্রোফেজ, এটাও এক ধরনের ম্যাক্রোফেজ। আর মনোসাইট তো নিজেই শ্বেতরক্তকণিকা। এই ন্যাচারাল কিলার কোষ, ওর আসলে ফ্যাগোসাইটোসিস করার কিছু নাই, এটা আলাদা। ন্যাচারাল কিলার কোষ কি করে জানো? ও জীবাণুর পর্দাগুলোকে ছিদ্র করে দেয়। তো মনে করো একটা জীবাণু, ওর পর্দা যখন তুমি ছিদ্র করে দিবা, তখন তো আলটিমেটলি আসলে টিকতে পারবে না, তাই না? ও টিকতে পারবে? ও টিকতে পারে না, তো এটা তখন গ্র্যাজুয়ালি মারাই যায়। দেহ প্রদাহ ও অ্যালার্জি সৃষ্টির জন্য দায়ী কোনটা? অ্যালার্জি সৃষ্টির জন্য দায়ী কোনটা? হ্যাঁ, এই যে হিস্টামিন, এরা হচ্ছে দেহ প্রদাহ ও অ্যালার্জি সৃষ্টির জন্য দায়ীকে হিস্টামিন দায়ী করে। কোনটি দেহে অনুপ্রবেশিত ব্যাকটেরিয়াকে শনাক্ত করে? শনাক্ত করে কারা? এই যে কোনো কিছুকে শনাক্ত করে এই অপসোনিন প্রোটিন, এটা ভেরি ইম্পর্টেন্ট। এই যে অপসোনিন প্রোটিন কি করে? একটা ব্যাকটেরিয়া ঢুকলো, জীবাণু ঢুকলো, ওটা শনাক্ত করে ফেলবে। যে কি এই প্রক্রিয়াটাকে বলা হয়, এই যে শনাক্ত করা, এই প্রক্রিয়াটাকে বলা হয় অপসোনিন প্রোটিন। যেহেতু এই কাজটা করে, এটাকে বলা অপসোনাইজেশন। কি বলে এটাকে? অপসোনাইজেশন। তাহলে অপসোনিন প্রোটিনগুলো তোমার রক্তে, ওরা কি করে? ওই যে এটাকে শনাক্ত করলাম, এটা জীবাণু, এটা জীবাণু, এটা জীবাণু, তো তখন এটাকে বলে, এই প্রক্রিয়াটাকে বলে অপসোনাইজেশন। ইন্টারফেরন, এটা আরেকটা ভাইরাসের বিরুদ্ধে সাধারণত ওইভাবে কাজ করে। তো ইন্টারফেরনের ক্ষেত্রে কোনটি সঠিক? হ্যাঁ, অনাক্রম্যতা স্পেসিফিক গাঠনিক উপাদান লিপোপ্রোটিন টি লিম্ফোসাইট হতে উৎপন্ন হয়, ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধিতে এটা বাধা। সো যেটা বলতেছিলাম যে দেখো, ইন্টারফেরন কি করে? ইন্টারফেরন এখানে ও মূলত তৈরি হয় এই টি লিম্ফোসাইট থেকে। তাহলে ইন্টারফেরন তো উৎপত্তি, ওর উৎপত্তিটা কোথা থেকে হয়? উৎপত্তি, ইন্টারফেরনের উৎপত্তি, এই জিনিসটা বের করে কে? কোনো না কোনো কেউ তো বের করবে। তাহলে এটা বের করে হচ্ছে টি লিম্ফোসাইট। আমাদের নর্মাল ডব্লিউবিসি শ্বেতরক্তকণিকাগুলা ফাইব্রোব্লাস্ট কোষ, ফাইব্রোব্লাস্ট, এরা হচ্ছে এই ইন্টারফেরনটা তৈরি করে। আর ইন্টারফেরন কি? ভাইরাস বিরুদ্ধে কাজ করে। ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে না, ও ভাইরাস বিরোধী। ও কোন বিরোধী? ভাইরাস বিরোধী। ঠিক আছে, ভাইরাস বিরোধী। আচ্ছা, এরপর আসো, নিচের কোনটি লিম্ফয়েড অঙ্গ নয়? লসিকা ভিত্তিক লিম্ফয়েড অঙ্গ, যারা হচ্ছে আমাদের দেহের প্রতিরক্ষায় কাজ করে, লিম্ফোসাইট তৈরিতে সাহায্য করে। এই যে থাইরয়েড এটার মধ্যে না, এখানে বলছে নয়, খেয়াল করো, নয়। তাহলে থাইরয়েড, কারণ কি বাকিগুলা এই যে অঙ্গ, যেমন এই অ্যাডেনয়েড, খেয়াল করো, এরা হচ্ছে লিম্ফয়েড অঙ্গ। এই যে অ্যাডেনয়েড, তারপরে থাইমাস, পেয়ার প্যাচ, এটা পেয়ার প্যাচ কোথায় থাকে? ক্ষুদ্রান্ত্রে থাকে। এটা কই থাকে? ক্ষুদ্রান্ত্রে থাকে। তো এই যে এরা, তারপরে এই যে থাইমাস, অ্যাডেনয়েড, তারপরে আরো আছে এইখানে মনে করো অস্থিমজ্জা, আমাদের অস্থিমজ্জা, তারপরে হচ্ছে অস্থিমজ্জা, এরপরে আসে হচ্ছে প্লিহা, ঠিক আছে, লসিকা গ্রন্থি, হ্যাঁ কি আছে? লসিকা গ্রন্থি, প্লিহা, এগুলা। তাহলে এই জিনিসগুলো হচ্ছে যে তোমার, এরা কি সাধারণত লিম্ফয়েড অঙ্গ। এরা কি অঙ্গ? এরাই হচ্ছে লিম্ফয়েড অঙ্গ। এই অঙ্গগুলো হচ্ছে লিম্ফয়েড অঙ্গ। তো যেহেতু বলছে নয় বলছে, তাহলে এটা থাইরয়েড। ঠিক আছে, তাহলে এই পেয়ার পেজ, থাইমাস, অ্যাডেনয়েড, অস্থিমজ্জা, প্লিহা, তারপরে তো তোমাদের হচ্ছে থাইমাস তো গেল, অ্যাপেন্ডিক্সের কথাটা বলতে ভুলে গেলাম। অ্যাপেন্ডিক্স, এরা সব কি? এরা সব হচ্ছে লিম্ফয়েড অঙ্গ। এই সবগুলা কি? লিম্ফয়েড অঙ্গ। সবগুলা লিম্ফয়েড অঙ্গ। ঠিক আছে, সবগুলাই লিম্ফয়েড অঙ্গ। তাহলে এই লিম্ফয়েড অঙ্গগুলোর নামগুলো জানলেই হবে। লিম্ফয়েড অঙ্গগুলা কোনটা? পেয়ার পেজটা ক্ষুদ্রান্ত্রে থাকে, একটা লসিকা গ্রন্থি, এটা ক্ষুদ্রান্ত্রে থাকে। স্মৃতিকোষ কোন ধরনের? এই স্মৃতিকোষগুলো আজীবন তোমার দেহে থাকবে। যখনই কোনো, মনে করো একটা জীবাণু তোমার আক্রমণ করলো, এই জীবাণুটা তোমার দেহে একটা স্মৃতিকোষ তৈরি রেখে গেছে, স্মৃতিকোষ করে রেখে গেছে। এই স্মৃতিকোষটা আজীবন থেকে যাবে, এবং এই স্মৃতিকোষ পরবর্তীতে যখন এই একই জীবাণু তোমার দেহে ঢুকবে, সে কি করবে? এই জীবাণুর বিরুদ্ধে ডিরেক্ট অ্যাকশনে যাবে। সো তার নামই হচ্ছে স্মৃতিকোষ, মেমোরি সেল, মেমোরি রেখে দিবে। ধরো আজ এই বছর তোমার টাইফয়েড হয়েছে,
টাইফয়েড হলো ফর এক্সাম্পল, এটার একটা মেমোরি কোষ তোমার কাছে রেখে গেছে সে। আমি মনে করো আজ থেকে 5 বছর পরে তোমার আবার টাইফয়েড জীবাণু ঢুকলো, ওই জীবাণুর বিরুদ্ধে সে ডিরেক্ট কাজ করবে, দ্রুত কাজ করবে, ঠিক আছে? সো এটা হচ্ছে স্মৃতিকোষ। কোন ধরনের শ্বেতরক্তকণিকা? লিম্ফোসাইট। নিচের কোনটি CD8+ কোষ নামেও পরিচিত? CD8+, এটাকে বলে কিলার টি সেল, কিলার। CD8+, এটা হচ্ছে কিলার, মানে মেরে ফেলে। CD8+ এর কাজ কি? এটাকে ডিরেক্ট মেরে ফেলা, ঠিক আছে? CD8+ হচ্ছে কিলার, মানে ও ডিরেক্ট জীবাণু মেরে ফেলবে, ও হচ্ছে জীবাণু মেরে ফেলার ওস্তাদ। এবার আসো, ভ্যাকসিনেশনের পর জীবাণুর বিরুদ্ধে গড়ে ওঠা প্রতিরক্ষা কোনটি? এখানে আমাদের প্রতিরক্ষার কয়েকটা ভাগ করছে। যেমন আমি তোমাকে একটু বলি, প্রতিরক্ষা দুই ভাবে করা যায়। একটা হচ্ছে প্রাকৃতিক ভাবে তোমার দেহে হইছে, মানে একটা হচ্ছে, আচ্ছা না, একটা হচ্ছে সক্রিয়, একটা হচ্ছে অক্রিয়। খেয়াল করো, অ্যাক্টিভ প্যাসিভ, সক্রিয় আর একটা হচ্ছে অক্রিয়। ওকে, সক্রিয় আর অক্রিয়। এখন দেখো এই সক্রিয় মানে কি? যেটা তোমার দেহ নিজে নিজে প্রতিরক্ষা তৈরি করবে, নিজে নিজে তৈরি করবে। সক্রিয় প্রতিরক্ষা মানে হচ্ছে নিজে নিজেই প্রতিরক্ষা তৈরি করবে, এটাকে বলে সক্রিয়। আচ্ছা, সক্রিয়টা দুই রকম। সক্রিয়টা কয় রকম? দুই রকম। একটা হচ্ছে প্রাকৃতিক ভাবে হয়েছে, এটাতে তোমার কিছু নাই। আরেকটা হচ্ছে কৃত্রিম ভাবে হয়েছে, মানে তুমি নিজে ঢুকাইছো বা তুমি কিছু একটা করছো। আর প্রাকৃতিক মানে অটোমেটিক। আচ্ছা, এটা হচ্ছে সক্রিয় দুই রকম। আবার অক্রিয়তে বলছি কি, এখানে দেহের কোনো ভূমিকাই নাই, দেহ এখানে কোনো কিছু তৈরি করবে বা নিজে থেকে কিছু করবে, দেহের কোনো অবদান নাই, তুমি ডিরেক্ট বাইরে থেকে করছো, এটাও দুই রকম, এটা প্রাকৃতিক ভাবে হতে পারে, আরেকটা হচ্ছে কৃত্রিম ভাবে হতে পারে। ওকে, দেখো এবার মজার জিনিসটা দেখো। প্রাকৃতিক সক্রিয় মানে প্রাকৃতিক ভাবে, দেখো ধরো হাসপাতালে সংক্রমণ, তোমার কোনো রোগ হয়েছে, হাসপাতালের সংক্রমণ, হাসপাতাল থেকে কোনো একটা হয়েছে কিছু একটা ঝামেলা, এটা হচ্ছে প্রাকৃতিক। কৃত্রিমটা কি? কৃত্রিম হচ্ছে ভাইয়া এই যে ভ্যাকসিনেশন। কৃত্রিমটা কি? ভ্যাকসিনেশন মানে সে ভ্যাকসিন দিল, কি করলো সে? ভ্যাকসিন দিল, এই ভ্যাকসিন দেওয়ার ফলে তার ভিতরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। ভ্যাকসিন দেওয়ার ফলে তার ভিতরে কি তৈরি হয়েছে? অ্যান্টিবডি তৈরি হয়েছে। মানে আমি কিন্তু কৃত্রিম ভাবে আমি একটা ভ্যাকসিন দিলাম, ওই ভ্যাকসিন দেওয়ার ফলে আমার দেহে অ্যান্টিবডি তৈরি হয়েছে। এটা হচ্ছে কৃত্রিম সক্রিয়, বুঝো? কৃত্রিম সক্রিয়। আর প্রাকৃতিক কি? এখানে আমি কিছু করি না, আমি ধরো হাসপাতালে মানুষ থাকলে কি হয়, অনেক রোগাক্রান্ত হয়, ধরো একটা ভাইরাস ঢুকলো, হাসপাতাল থেকে ছড়াইছে, ওই হাসপাতাল রোগ অটোমেটিক ঢুকছে, তুমি ঢুকাইছো জীবাণু না, ও অটোমেটিক ঢুকছে, ঢুকার পরে সে তোমার দেহে অ্যান্টিবডি তৈরি করে দিল, সে তোমার দেহে ওইটার বিরুদ্ধে তোমার দেহে অ্যান্টিবডি তৈরি হলো, ওটার বলে প্রাকৃতিক সক্রিয়। বুঝা গেল? তার মানে সক্রিয় ব্যাপারটা হচ্ছে তোমার দেহ নিজে থেকে অ্যান্টিবডি তৈরি করবে। কিভাবে? দুই ভাবে হতে পারে, হাসপাতালের কোনো ইনফেকশন থেকে হতে পারে, অথবা ভ্যাকসিনেশন দিছো, তখন ওইটার ভ্যাকসিনেশন দেওয়ার পরে তোমার দেহ অ্যান্টিবডি তৈরি করতেছে। এখন অক্রিয়, এখানে আমার দেহ কিছু করবে না, আমি ডিরেক্ট অ্যান্টিবডি ঢুকাবো। হ্যাঁ, এখানে আমার কি হবে? ডিরেক্ট অ্যান্টিবডি প্রবেশ, আমি এখানে কিছুই করব না, আমার দেহ এখানে কিছু করবে না। আর সক্রিয়তে বলছে দেহ অ্যান্টিবডি তৈরি করবে, দেহ নিজে থেকে অ্যান্টিবডি তৈরি করবে। আচ্ছা, এখন প্রাকৃতিক অক্রিয় কোনটা? দেখো, প্রাকৃতিক অক্রিয় হচ্ছে প্রাকৃতিক ভাবে, এটা হচ্ছে মায়ের দুধ থেকে অ্যান্টিবডি বাচ্চায় যাবে। মায়ের দুধ, বাচ্চা, ছোট বাচ্চা, 1 বছরের বাচ্চা, সে যখন মায়ের দুধ খায়, তার এখান থেকে কি হয়? মায়ের দুধে অ্যান্টিবডি আছে, এই অ্যান্টিবডিটা বাচ্চার দেহে যাচ্ছে। আচ্ছা, আরেকটা হচ্ছে কৃত্রিমটা কি বলতো? কৃত্রিম হচ্ছে কৃত্রিম অক্রিয়, মানে তুমি বাইরে থেকে মায়ের দুধের, এটা থেকে মায়ের দুধ থেকে বাচ্চার কাছে, এটা তো প্রাকৃতিক একটা নিয়ম, তাই না? বাচ্চা মায়ের দুধ খাবে, সেখান থেকে যাচ্ছে, সেটা সেই মায়ের দুধে অ্যান্টিবডি আছে, সেটা বাচ্চার কাছে ডিরেক্ট চলে যাচ্ছে, এটা প্রাকৃতিক ভাবে। কিন্তু কৃত্রিম ব্যাপারটা হচ্ছে এখানে কই গেল এটা? আচ্ছা, কৃত্রিম ব্যাপার হচ্ছে যে ধরো আমি ডিরেক্ট, বলা হয় টিটেনাস ইমিউনোগ্লোবিন, টিটেনাস অ্যান্টিবডি আমি ডিরেক্ট দিলাম, এটা কিন্তু দেওয়া হয়। হ্যাঁ, আমি কি করলাম? টিটেনাস অ্যান্টিবডির একটা ইনজেকশন দিলাম, টিটেনাস ইমিউনোগ্লোবিনের একটা ইনজেকশন দিয়ে দিলাম, অ্যান্টিবডি, ডিরেক্ট অ্যান্টিবডি ঢুকাইলাম, একটা ইনজেকশন। এখানে প্রাকৃতিক কিছুই না, আমার ধরো একটা কিছু দিয়ে, লোহার কিছু দিয়ে হাত কেটে গেছে, আমরা কি করি? কি দেয়? ওই যে টিটেনাসের একটা ইনজেকশন দেয়, টিটেনাস ইমিউনোগ্লোবিন দিয়ে দেয়, ঝামেলা শেষ। টিটেনাস অ্যান্টিবডি দিয়ে দিল, ঢুকাই দিল, এটা কি ডিরেক্ট অ্যান্টিবডিটা ঢুকে গেছে, ডিরেক্ট অ্যান্টিবডিটা ঢুকে গেছে। তো এটা হচ্ছে কৃত্রিম অক্রিয়, কৃত্রিম ভাবে, মানে আমি কোনো একজন মানুষ আমার ঢুকাই দিয়েছে ইনজেকশন, তো এটা কৃত্রিম। সো আমি মনে করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো, এটা যদি ক্লিয়ার থাকে, প্রাকৃতিক, কৃত্রিম আর সক্রিয় অক্রিয় ব্যাপারটা যদি কনসেপ্টটা বুঝে থাকো এই জিনিসটা, তাহলে এইটার উদাহরণ তুমি কোথাও আর ভুলবা না। এই জিনিস ভাইয়া তোমার জন্য একদম দুধভাত হয়ে যাবে। এখন দেখো, ভ্যাকসিনেশনের পর জীবাণুর বিরুদ্ধে গড়ে ওঠা প্রতিরক্ষা, ভ্যাকসিনেশন। তাহলে ভ্যাকসিনেশন কি? এই যে ভ্যাকসিনেশন, কোনটা? কৃত্রিম সক্রিয়। কি হবে? কৃত্রিম সক্রিয়। শেষ, আমার এখানে অ্যান্সার শেষ। এখন আমি যে কোনো কিছু অ্যান্সার করবো। দেখো, কোন প্রতিরক্ষা স্তরের মাধ্যমে কলোস্ট্রাম মানে শাল দুধ, ওই যে মায়ের থেকে শিশুতে ডিরেক্ট অ্যান্টিবডি যাচ্ছে, তাহলে এটা প্রাকৃতিক নিয়ম। আর ডিরেক্ট অ্যান্টিবডি যাচ্ছে যেহেতু, তার মানে এটা প্রাকৃতিক অক্রিয়। এটাকে কি বলে? প্রাকৃতিক অক্রিয় বলা হচ্ছে। ওকে, আচ্ছা,
এরপরে আসো তাহলে ওই জিনিসগুলো একটু শিখে ফেলবা। কোষভিত্তিক অনাক্রম্যতার জন্য দায়ী কোনটা? কোষভিত্তিক অনাক্রম্যতা মানে যেটা ডিরেক্ট কোষকে মেরে ফেলবে, ডিরেক্ট কোষকে মেরে ফেলবে, এটা হচ্ছে টি লিম্ফোসাইট। টি লিম্ফোসাইট। আর বি লিম্ফোসাইট হচ্ছে কোষভিত্তিক না, এটা হচ্ছে হিউমোরাল ইমিউনিটি বা তোমার হচ্ছে অ্যান্টিবডি। বি লিম্ফোসাইটের কাজ হচ্ছে অ্যান্টিবডি নির্ভর কাজ করে, অ্যান্টিবডি নির্ভর। সে ডিরেক্ট কোষকে মারবে না, সে অ্যান্টিবডি তৈরি করবে, ওই অ্যান্টিবডি গিয়ে যে কোনো জীবাণুকে মারবে। তাহলে এটা হচ্ছে বি লিম্ফোসাইট। তাহলে টি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইট, ক্লিয়ার? ওকে, টি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইট, তাহলে একটা ওটা কাজ করে আর বি লিম্ফোসাইট অ্যান্টিবডি। আচ্ছা, প্লাজমা কোষ কি? প্লাজমা কোষ বেসিক্যালি বি লিম্ফোসাইট। বেসিক্যালি কি? বি লিম্ফোসাইট। এই বি লিম্ফোসাইটটা কিসে পরিণত হয়? আস্তে আস্তে প্লাজমা কোষ। এই প্লাজমা কোষ এরপর কি তৈরি করে? প্লাজমা কোষ মূলত অ্যান্টিবডি তৈরি করে। প্লাজমা কোষ কি তৈরি করবে ভাইয়া? প্লাজমা কোষ অ্যান্টিবডি তৈরি করে। এই অ্যান্টিবডি জীবাণুকে মেরে ফেলে। এই অ্যান্টিবডিটা গিয়ে কি করে? জীবাণুকে মেরে ফেলে। প্রতিটি অ্যান্টিবডিতে কয়টি পলিপেপটাইড শৃঙ্খল থাকে? আচ্ছা, অ্যান্টিবডির গঠন সিকিউতে আসে, এমসিকিউতে আসে। আমরা একটু দেখি। তাহলে দেখো এই জায়গায় এটা একটা শৃঙ্খল, দুইটা। এখানে কয়টা? প্রোটিন শৃঙ্খল। এই যে পলিপেপটাইড মানে প্রোটিন, প্রোটিন শৃঙ্খল। এখানে দুইটা ভারী আর এই দুইটা হচ্ছে পাতলা। আচ্ছা, গেল। এখানে এদের মধ্যে এটা এটা এটা, ঠিক আছে? তাহলে আমার এইখানে আমি কি বললাম দেখো, এটা কি? ডাইসালফাইড বন্ড। এগুলো কি? ডাইসালফাইড বন্ড, ডাইসালফাইড বন্ড, ঠিক আছে? এটা কি? ডাইসালফাইড বন্ড। ডাইসালফাইড বন্ড কয়টা? একটা, দুইটা, তিনটা। ডাইসালফাইড বন্ড এরকম কয়টা আছে? তিনটা ডাইসালফাইড বন্ড আছে, তিনটা ডাইসালফাইড বন্ড আছে, ঠিক আছে? এই যে একটা, দুইটা, তিনটা ডাইসালফাইড বন্ড। এই জিনিসটা এখানে কি থাকে? এটা হচ্ছে প্যারাটোপ। এটাকে বলে প্যারাটোপ, প্যারাটোপ, ঠিক আছে? এই জিনিসটাকে কি বলে? প্যারাটোপ। এখানে একটা জিনিস থাকে, এই যে যেখানে অ্যান্টিজেন মানে জীবাণুটা এসে অ্যান্টিবডির এখানে আটকায়, এটাকে বলে প্যারাটোপ। আচ্ছা, এরপরে দেখো এই জায়গায় এই যে লম্বা শিকল, এটা কি? ভারী শিকল। এটা ভারী শৃঙ্খল। আর এটা কি? হালকা শৃঙ্খল, হালকা শিকল। এই যে ছোট, এটা হালকা। হ্যাঁ, আর এগুলো তো ডাইসালফাইড বন্ড দিয়ে যুক্ত, এগুলো গেল। তাহলে দেখো এই ভারী শৃঙ্খল কয়টা আছে? ভারী শৃঙ্খল আছে দুইটা। ভারী শৃঙ্খল আছে কয়টা? দুইটা। হালকা শৃঙ্খল কয়টা? এখানে একটা, এখানে একটা। তাহলে হালকা শৃঙ্খল কয়টা? দুইটা, ঠিক আছে? হালকা শৃঙ্খল দুইটা, ভারী শৃঙ্খল দুইটা। তাহলে এগুলো কি প্রোটিন দিয়ে তৈরি না? তাহলে বলো তো টোটাল টোটাল পলিপেপটাইড শৃঙ্খল কয়টা হলো? চারটা। দুইটা হালকা, দুইটা ভারী, টোটাল চারটা। এখন আসো, হালকাটার ওজন কত জানো? 23 কিলো ডাল্টন। 23 কিলো ডাল্টন। আর ভারীটার ওজন কত জানো? 50 থেকে 70 কিলো ডাল্টন। হ্যাঁ, এই ওজনটা খেয়াল রাখবা। 50 থেকে 70 কিলো ডাল্টন, এটা হচ্ছে 23 কিলো ডাল্টন। দ্যাটস ইট। তো মোটামুটি এই গঠনটা জানলে, এতটুকু গঠন জানলে তুমি এখান থেকে যে কোনো এমসিকিউ জানবা। তোমাকে আরেকটা আসতে পারে যে জীবাণুটা, অ্যান্টিবডির যে জায়গায় জীবাণুটা আটকায় বা অ্যান্টিজেন, অ্যান্টিজেন মানে জীবাণু, ওই অ্যান্টিজেনটা যে জায়গায় আটকায় ওটাকে কি বলে? ওই জায়গাটাকে বলে প্যারাটোপ। টোপ দিয়ে রাখছে, টোপ দিয়ে রাখছে যেন জীবাণু আটকায়। এই যে দেখো পরের প্রশ্ন, প্রত্যেক অ্যান্টিবডিতে কয়টি ডাইসালফাইড বন্ড থাকে? কয়টি ডাইসালফাইড বন্ড থাকবে? তিনটা। কয়টা থাকবে? তিনটা। সহজ, এটা আমরা পড়ে ফেলছি। ভারী চেইনের পার্থক্যের ভিত্তিতে অ্যান্টিবডি কত প্রকার? ওকে, এবার অ্যান্টিবডির একটা প্রকার আছে, খুবই ইম্পর্টেন্ট। অ্যান্টিবডির প্রকার এটা তোমাদের অনেকাংশে আসে, ঠিক আছে? এটা তোমাদের অনেকাংশে আসে, এটা একটু ভালো করে পড়বা। আমি তোমাদেরকে দেখা দিচ্ছি। এটা 5 প্রকার। প্রথম কথা হচ্ছে 5 প্রকার। আচ্ছা, কিভাবে মনে রাখো? গেমড, GAMED, গেমড, গেমড। আচ্ছা আসো, এই যে জি, এটা কি? IgG। IgG এটা একটা স্পেশালিটি, এটা সবচেয়ে বেশি থাকে, মানে 75%-এর মতো বলা হয় যে এটা এই অ্যান্টিবডি থাকে। আচ্ছা, এই IgG সহজ কথাটা মনে রাখো, এটা জিতে মনে রাখো গর্ভ, গর্ভ, গ, তাই না? গর্ভাবস্থায় মা থেকে শিশুতে অতিক্রম করে, মা থেকে শিশুতে যায়। ওকে, মায়ের দেহ থেকে যেই অ্যান্টিবডিটা বাচ্চার দেহে যেতে পারে সেটা হচ্ছে IgG। তো মনে রাখবা, জিতে গর্ভাবস্থা, ঠিক আছে? গর্ভাবস্থায় যেতে পারে এই অ্যান্টিবডি। IgA, এই যে অ্যান্টিবডি IgA, এই অ্যান্টিবডি কোথায় কি করে? এটা কোথায় পাওয়া যায়? মায়ের দুধে পাওয়া যায়। ইম্পর্টেন্ট, মায়ের দুধে এটা খুব আসে, খুব আসে। মায়ের দুধে, যে মায়ের যে শাল দুধ বাচ্চারা খায়, এটা কি? এটা কোথায় পাওয়া যায়? এই যে এখানে পাওয়া যায়, IgA তে পাওয়া যায়, IgA তে পাওয়া যায়, ঠিক আছে? মানে IgA এখানে পাওয়া যায়। তো মায়ের দুধ থেকে মায়ের দুধ যখন বাচ্চা খায়, বাচ্চা কোন অ্যান্টিবডি পায়? মায়ের থেকে, দুধের থেকে কোন অ্যান্টিবডি যাচ্ছে? IgA, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এটা মাথায় রাখবে, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। IgM, এটা আমাদের IgM, এটা কই পাওয়া যায়? এটা হচ্ছে আমাদের যে ABO ব্লাড গ্রুপ, ABO ব্লাড গ্রুপের অ্যান্টিবডিটা IgM, ABO ব্লাড গ্রুপ এর অ্যান্টিবডি, ABO ব্লাড গ্রুপের অ্যান্টিবডিটা হচ্ছে IgM, ABO ব্লাড গ্রুপের অ্যান্টিবডি IgM। এরপর আসো ডি। আর এখানে আরেকটা জিনিস মনে রাখবা, IgM, যে IgM ও IgG একসাথে কাজ করে, একসাথে এরা বিভিন্ন জীবাণু ঢুকলে ওরা একসাথে, IgM ও IgG একসাথে কাজ করে। IgM ও IgG একসাথে কাজ করে। IgD,
এই আইজিডি কি কাজ করে? ও কাকে সক্রিয় করে জানো? বি কোষকে সক্রিয় করে। ও কাকে সক্রিয় করে? হ্যাঁ, বি কোষ। আইজিডি বি কোষ সক্রিয় করে, বি কোষ সক্রিয়। এই জায়গাটা খুব আসে, আই বি কোষকে সক্রিয় করে। আর ই আইজিই, আইজিই এটা কি? আর এটা তো আইজিডি। আইজিই হচ্ছে অ্যালার্জিক সারাদানে, মানে অ্যালার্জির বিরুদ্ধে, হ্যাঁ, অ্যালার্জির কাজে এই জিনিসটা করে। এবং দেখবা এবং তুমি একটা জিনিস খেয়াল করবা যে অ্যালার্জি যাদের সমস্যা হয় তাদের একটা টেস্ট দেয় আইজিই, কারণ অ্যালার্জিক সারাদানে অ্যালার্জির কোনো সমস্যা হলেই এই আইজিইটা বেড়ে যায়। এই আইজিই কি হয়? বেড়ে যায়, আইজিই বেড়ে যায়, তখন একটা টেস্ট দেয়, এই আইজিই অ্যান্টিবডি টেস্ট। তো তোমার এই যে জিনিসটা, এটা ভাইয়া 5 স্টার দিয়ে রাখো, জিনিস অনেক আসে, আজীবন কাছে রাখবে। এখন থেকে শুরু করে একদম ভার্সিটি যাও, অ্যাডমিশন, মেডিকেলে যাও, যেইখানে বায়োলজি আসবে এই জিনিসটুকু কাজে লাগবে। এই চ্যাপ্টারে মনে রাখো, খালি এই চ্যাপ্টারে এই জিনিসটুকু কাজে লাগবে। অমরা অতিক্রম করতে সক্ষম কোন অ্যান্টিবডি? অমরা অতিক্রম করতে সক্ষম। অমরা অতিক্রম করে কোনটা? অমরা অতিক্রম করে ভাই, এই যে দেখো, অমরা অতিক্রম করে কোনটা? আইজিজি। দেখছো, অমরা অতিক্রম, ওই যে বললাম না, মা থেকে বাচ্চার কাছে যায় কোনটা? আইজিজি। গর্ভাবস্থায় জি, গর্ভাবস্থায় কোন অ্যান্টিবডি গর্ভাবস্থায় অমরা অতিক্রম করে মায়ের অর্জিত হয়েছে, আবারও সেট অমরা অতিক্রম করে আইজিজি। দেখছো, অনেকবার এই জিনিসটা আসবে। মাতৃদুগ্ধে, মায়ের দুধে কোন অ্যান্টিবডি পাওয়া যায়? এ বলছি, মায়ের দুধ, তাই না? বাচ্চার জন্য প্রথম খাবার কি? মায়ের দুধ। একটা বাচ্চার জন্য তাহলে প্রথম এ, আইজি এ কি? প্রথম এ, প্রথম অক্ষর আইজি এ, মায়ের দুধ 1 নম্বর খাবার, এখানে পাওয়া যাবে 1 নম্বর জিনিস আইজি এ। দেখছো? আচ্ছা, এবার আসো অ্যান্টিজেন নয় কোনটি? অ্যান্টিজেন নয় কোনটি? অ্যান্টিজেন কারা কারা একটু দেখি আমরা এই জায়গায়। এই যে এই পলিস্যাকারাইড অ্যান্টিজেন হতে পারে, ঠিক আছে? পলিস্যাকারাইড, লিপিড, প্রোটিন, ঠিক আছে? এরা অ্যান্টিজেন হতে পারে, কিন্তু তোমার লিপোপ্রোটিন আসলে কোনো অ্যান্টিজেন হতে পারে না। লিপোপ্রোটিন কোনো ধরনের অ্যান্টিজেন হতে পারবে না, ঠিক আছে? লিপোপ্রোটিন, লিপোপ্রোটিন, ওকে। আচ্ছা, লিপোপ্রোটিন না, একটু লিপোপ্রোটিন না, একটু এটা লিপিড, সরি, লিপিড, লিপিড, ওকে। লিপিড, লিপিড কখনো অ্যান্টিজেন, মানে এটা খুবই টুকটাক ইম্পর্টেন্ট। মানে পলিস্যাকারাইড, প্রোটিন, তার মানে অ্যান্টিজেন কারা কারা? এরা, এই তিনজন, এই তিনজন, এরা হচ্ছে অ্যান্টিজেন। অ্যান্টিজেন মানে কি? এরা অ্যান্টিজেন কারা? যারা অ্যান্টিবডি তৈরি করতে সাহায্য করে, বুঝছো? অ্যান্টিজেন হচ্ছে এমন একটা জীবাণু হতে পারে, সাধারণ অন্য যে কোনো কিছু হতে পারে। যেমন অনেকের কাছে, অনেকের দেহে ধরো চিংড়ি খেলে অ্যালার্জি হয়, তো ওই চিংড়ির উপাদানগুলো তার জন্য অ্যান্টিজেন, ওইটা গেলে ঝামেলা, অ্যান্টিবডি শুরু হয়ে যায়। তো এইগুলো হচ্ছে অ্যান্টিজেন হিসেবে, প্রোটিন, লিপোপ্রোটিন, পলিস্যাকারাইড। লিপিড অ্যান্টিজেন হিসেবে থাকে না, ওকে। এই তথ্যটা মাথায় রাখবা। নিচের কোন পদ্ধতিটি অ্যান্টিবডি অ্যান্টিজেনের বিরুদ্ধে প্রত্যক্ষ আক্রমণের ক্ষেত্রে ব্যবহার করে না? তাহলে নরমালি কারা কোনটা করে? এই যে যেমন দেখো, অ্যাগ্লুটিনেশন, এটা হচ্ছে অ্যাগ্লুটিনেশন। অ্যাগ্লুটিনেশনে কি হয়? এই অ্যাগ্লুটিনেশনে একটা অ্যান্টিজেন প্লাস অ্যান্টিবডি একটা বিক্রিয়া করে কি হয়? দলা পেকে যায়, মানে এরকম, হ্যাঁ, অ্যাগ্লুটিন বিক্রিয়া করলো, এরা এরকম। প্রিসিপিটেশন মানে এরা হচ্ছে কি? দ্রবীভূত হয়ে যায়, অ্যান্টিজেন অ্যান্টিবডি ওরা মিলে দ্রবীভূত হয়ে যায়। অ্যান্টিজেনের একটা প্রোটিন থাকে প্রিসিপিটিন, এটা যখন অ্যান্টিবডির সাথে বিক্রিয়া করে এরা এটাকে বলে প্রিসিপিটেশন, তাহলে অ্যান্টিজেনটাকে মেরে ফেলে। নিউট্রালাইজেশন, অ্যান্টিজেনের যে বিষাক্ত উপাদান থাকে টক্সিন, ওটাকে কি করে? অ্যান্টিবডি প্রশমিত করে ফেলে, ঠিক করে ফেলে। তাহলে বিভিন্নভাবে দেখো অ্যান্টিবডিগুলো অ্যান্টিজেনের বিরুদ্ধে, অ্যান্টিজেন হচ্ছে জীবাণু, এদের বিরুদ্ধে কিভাবে কাজ করে? এই যে নিউট্রালাইজেশন, প্রিসিপিটেশন, অ্যাগ্লুটিনেশন, ঠিক আছে, এগুলা। এখন বাকি কোনটা? এই অপসোনাইজেশন, আসলে এই অপসোনাইজেশন এটা আসলে অ্যান্টিবডি অ্যান্টিজেনের কিছু না। অপসোনাইজেশন হচ্ছে অ্যান্টিজেনকে শনাক্ত করার একটা পদ্ধতি, অ্যান্টিজেনকে শনাক্ত করার পদ্ধতি, এটা হচ্ছে অ্যান্টিজেনকে শনাক্ত করার পদ্ধতি হচ্ছে এটা। আচ্ছা, অণুজীবের আক্রমণে ক্ষতিগ্রস্ত টিস্যুর দিকে ফ্যাগোসাইটের গমনকে কি বলে? অণুজীবের যখন আক্রমণ হয় তখন ওইটার দিকে, অণুজীবের দিকে সবগুলা চলে যায়, অণুজীবের দিকে সবাই চলে যায়, এটাকে বলে কেমোটেক্সিস। কি বলে এটাকে? কেমোটেক্সিস, কেমোটেক্সিস। তাহলে কেমোটেক্সিসেই হচ্ছে যে এরা দৌড়ায় দৌড়ায় সবাই চলে যাবে, ঠিক আছে? দৌড়ায় দৌড়ায় সবাই চলে যায়। আচ্ছা, কেমোটেক্সিস মানে, টেক্সিস মানে সারা, কেমো মানে ওই যে যখন একটা জীবাণু পায় ওখানে একটা কেমিক্যাল ক্ষরণ হয়, ওটার দিকে সব জীবাণুগুলা চলে যায়। ভ্যাকসিন, এই যে জীবাণুর বিরুদ্ধে ভ্যাকসিন বা টিকা, এটা কে প্রথম দেখছেন? কে প্রথম আবিষ্কার করছেন? এডওয়ার্ড জেনার, তার নামটা খেয়াল রাখবা। মিশ্র ভ্যাকসিন মানে একটার ভিতরে দুই তিনটা রোগের ভ্যাকসিন আছে একটা টিকা, এটাকে বলে এমএমআর ভ্যাকসিন। কি? মিজেলস, মামস, রুবেলা, ঠিক আছে? এমএমআর ভ্যাকসিন, এটা মিশ্র, মানে এটা হচ্ছে যে সবগুলা, মানে দুই তিনটা রোগ, দেখো একটা টিকা দিয়ে দুই তিনটা রোগ ভালো হয়ে যায়, এটাকে বলে এমএমআর ভ্যাকসিন, ঠিক আছে? এটাকে কি বলে? এমএমআর ভ্যাকসিন, ওকে। এবার আসো কিছু ভ্যাকসিনের প্রকারভেদ। কিছু ভ্যাকসিনের প্রকারভেদ। 1 নম্বরে আসি, এই নিষ্ক্রিয় বা কিল্ড বা মৃত, ঠিক আছে? মৃত, কিল্ড বা মৃত নিষ্ক্রিয় ভ্যাকসিন, এগুলার উদাহরণগুলো মাঝে মাঝে আসতে পারে তোমাদেরকে, ঠিক আছে? এগুলোর উদাহরণ থেকে আসে, এটা আমি মনে রাখতে পারি, চিপটার, ঠিক আছে? আচ্ছা দেখো, সিতে কলেরা, সিতে কি? কলেরা। এইচতে হুপিং কাশি, চিপটার। দেখো আইতে আইপিভি, এটা একটা পোলিওর একটা ভ্যাকসিন, আইপিভি, সেটা আবার হচ্ছে এই ধরনের কিল্ড। পিতে প্লেগ, ঠিক আছে? প্লেগ রোগ,
প্লেগ। আচ্ছা, টিতে টাইফয়েড, টাইফয়েড এটা মনে রাখবা। চিপটার, রতে র্যাবিস, রতে কি র্যাবিস। ওকে, র্যাবিস। তাহলে এই যে এগুলো হচ্ছে কিল্ড ভ্যাকসিন। কিল্ড ভ্যাকসিন মনে রাখবো কি চিপটার, চিপটার আইতে আইপিভি, ইনজেক্টেবল পোলিও ভ্যাকসিন। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আইপিভি, এটা মনে রাখবা আইপিভি। আচ্ছা, পোলিওর দুইটা ধরনের, একটা আই আর একটা ও। ওরাল পোলিও একটা দেখে না, পোলিওর একটা ক্যাপসুল খাওয়ায়, ওটা ও। এখন আসো জীবন মৃত বা অ্যাটিনুয়েটেড, জীবন মৃত বা অ্যাটিনুয়েটেড। আচ্ছা দেখো, এমতে মামস, মামস। টিতে টিবি, টিবি মানে যক্ষা, যক্ষা, টিউবারকুলোসিস, যক্ষা। ঠিক আছে, যক্ষা রোগের ভ্যাকসিনটাও কি অ্যাটেনুয়েটেড বা এটাকে বলে জীবন শক্তি হ্রাস করে এরপরে আমরা এটার ভ্যাকসিন বানানো হয়। ঠিক আছে, শক্তি হ্রাস করে এটার ভ্যাকসিন বানানো হয়। আবার টাইফয়েডও আছে, টাইফয়েড। ওতে ওপিভি, ভিতে ভ্যারিসেলা জোস্টার, ভ্যারিসেলা ভিতে মনে রাখো ভ্যারিসেলা জোস্টার। এই জোস্টার কি, জোস্টার মানে জি, জতে মনে রাখো, জতে হচ্ছে জলবসন্ত, জতে কি জলবসন্ত, এই জলবসন্ত রোগ। ভ্যারিসেলা জোস্টার কি জলবসন্ত, জলবসন্ত। আরেকটা হচ্ছে এমটি, সরি এখানে এটা এইচ, এইচ, এইচতে হচ্ছে হাম, মানে এইচএমটিটি ওভি, এইচএমটিটি ওভি, এইচএমটিটি হাম, মামস, টিবি, টাইফয়েড, ওপিভি, ভ্যারিসেলা জোস্টার, এইচএমটিটি ওভি। টক্সয়েড ভ্যাকসিন, টক্সয়েড ধরনের ভ্যাকসিন। এটাতে টিতে কি টিটেনাস, টিতে কি টিটেনাস, আর ডিতে কি ডিপথেরিয়া, এই দুইটা টিডি, টিডি। ওকে, টিডি। হ্যাঁ, টক্সয়েড। আমি বেশি ডিটেলসে যাচ্ছি না যে টক্সয়েড মানে কি, এগুলো আসলে এখানে পড়ায় তোমাদের লাভ নাই, ওগুলা বেশি ডিপ দেখতে গেলে ওগুলো আলাদা একাডেমিক লেকচার। টক্সয়েড এখানে তোমরা খালি তোমাদের উদাহরণ লাগবে তো কেমনে এটা হইছে, এগুলো তোমাদের আসে না, তো আসলে ওগুলো আমি একাডেমিক ক্লাসে পড়াবো। এগুলো এক একটা এক একভাবে তৈরি হয়। উপএকক, উপএকক, উপএকক কি হেপাটাইটিস বি, এইচ, দুইটাই দেখো এইচ দিয়ে। হিউম্যান প্যাপিলোমা এটা হচ্ছে মেয়েদের হয়, ছেলেদের হয় না। হিউম্যান প্যাপিলোমা দিয়ে মেয়েদের জরায়ু ক্যান্সার হয়। আর হেপাটাইটিস বি এটা তো সবারই হতে পারে। তো এই উপএকক, এটা কি উপএকক। কনজুগেট, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা আর একটা হচ্ছে নিউমোকক্কাল, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা আর একটা কি নিউমোকক্কাল, নিউমোকক্কাল, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, নিউমোকক্কাল, এগুলো হচ্ছে কনজুগেট ভ্যাকসিন। এগুলো কি কনজুগেট ভ্যাকসিন। তাহলে এই যে কনজুগেট, উপএকক বা উপএকক বা সাব ইউনিট, এটাকে বলে সাব ইউনিট বলা হয় ইংলিশে। তো এগুলা একটু তোমার ভ্যাকসিনের এই জায়গাগুলা আমাদের জন্য 5 স্টার, 5 স্টার। ঠিক আছে, এই জিনিসগুলো একটু পড়বা। এখানে এমসিকিউ দেখো, কোনটি অ্যাটেনুয়েটেড টিকা। তাহলে অ্যাটেনুয়েটেড, হ্যাঁ, এই যে জীবন মৃত, এটা আমরা কি বলছি এইচএমটিটি। হ্যাঁ, টিতে টিউবারকুলোসিস মানে এই যে বিসিজি ভ্যাকসিন, এটা হচ্ছে যক্ষার। বিসিজি ভ্যাকসিন কার জন্য, যক্ষার জন্য। ঠিক আছে, যক্ষার জন্য এটা ছিল। আর ডিপথেরিয়া কার, ডিপথেরিয়া হচ্ছে টক্সয়েড ধরনের ভ্যাকসিন। হেপাটাইটিস বি কোন ধরনের, উপএকক। টিটেনাসও টক্সয়েড ধরনের। তাহলে অ্যান্সার হচ্ছে বিসিজি ভ্যাকসিন, যেটা যক্ষার রোগে দেওয়া হয়। কোন রোগে দেওয়া হয়, যক্ষা রোগে। ওকে, যক্ষা রোগে দেওয়া হয়। আচ্ছা, তাহলে টিকাগুলো আমরা পড়লাম, টিকাগুলো আমরা এখান থেকে পারবো আশা করি। এখন কিছু জিনিস একটু আলাদা। এই বিসিজি ভ্যাকসিন কবে দেওয়া হয়, এখন একটু টিকা নিয়ে অনেক বহুত ঝামেলা যাচ্ছে, অনেক রোগ, বাচ্চারা মারা যাচ্ছে। জন্মের পরপর, এটার একটাই ডোজ, জন্মের পরপর একটি ডোজ দেওয়া হয়। ঠিক আছে, একটাই ডোজ। এই যে দেখবা সবার হাতের বাম পাশে এখানে একটা দাগ আছে, এই যে এখানে একটা টিকার দাগ, এটা হচ্ছে যক্ষা রোগের টিকা। আচ্ছা, বিসিজি ভ্যাকসিন। এরপরে আসো, একটা আছে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। ঠিক আছে, পেন্টাভ্যালেন্ট, পেন্টাভ্যালেন্ট, পেন্টাভ্যালেন্ট। এখানে 5টা রোগের জন্য দেওয়া হয়, 5টা ইয়ের জন্য পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। ঠিক আছে, কি কি এখানে, ডিপিটি, ডিপথেরিয়া, পার্টুসিস, হুপিং কাশি, টিটেনাসের, তারপরে হচ্ছে যে তোমার, হ্যাঁ, এগুলো হিমোফাইলাস, অনেকগুলো আছে, 5টা রোগ তোমরা এগুলো পড়ে নিলা। এটা 4 মাস, 4, 6, 10, 10 মাস বয়সে এগুলো দেওয়া হয়। 4 মাস বয়সে, 10 মাস বয়সে। এটা 3টা ডোজ, 3 ডোজ। ঠিক আছে, কোন সময়, একটা 4 মাসে, একটা 6 মাসে, একটা 10 মাসে। পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। একটা আছে এমআর ভ্যাকসিন। এই এমআর ভ্যাকসিনটা কার জন্য, এটা হচ্ছে হাম ও রুবেলা, হাম রুবেলা। ঠিক আছে, মিজলস, মিজলস বাংলা হাম। এই হাম রুবেলা এটা ইদানিং দেখা যাচ্ছে, দেখছো হামের রোগী অনেক মারা যাচ্ছে, হামের বাচ্চার, কারণ এই টিকাটা দেওয়া হয় নাই তাদের। তাহলে এমআর, এমআর এটা ডোজ কয়টা, 2টা ডোজ, 2টা ডোজ, একটা 9 মাসে, 2টা ডোজের একটা 9 মাস, একটা 15 মাসে দেওয়া হয়, নিয়ম আর কি। হ্যাঁ, 9 মাস এবং 15 মাসে। হামের 2টা ডোজ, হাম রুবেলা, এমআর ভ্যাকসিন বলে এটাকে, এমআর ভ্যাকসিন, এটা দেওয়া হয়। আর টোটাল এরকম ইপিআই এর কয়টা আছে বলতো, ইপিআই শিডিউলে 10টা রোগের টিকা, 10টা রোগ, 10 রোগের টিকা দেওয়া হয়। কয় রোগের টিকা, 10 রোগের টিকা। তাহলে এটা আসতে পারে ইপিআই, এটা এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, বাংলাদেশ থেকে একটা প্রোগ্রাম। এই ইপিআই প্রোগ্রামে পুরো দেশের বাচ্চাদেরকে টিকা দেওয়া হয়। কয়টা রোগের বিরুদ্ধে টিকা দেওয়া হয়, 10টা রোগের বিরুদ্ধে টিকা দেওয়া হয়। তোমরা এতটুকু জানলা। আর এখানে যেটুকু দেখাইছি কোন এই কয়েকটা টিকা, এগুলার বিসিজি ভ্যাকসিন, এটা যক্ষা রোগের জন্য, যক্ষা রোগ, এটা ভালো করে জানবা। আর হাম রুবেলাটা এমআর ভ্যাকসিন বলে, এটা ভালো করে জানবা, কারণ হামের ব্যাপারটা ইদানিং কালে অনেক বেশি কমনলি দেখা যাচ্ছে, অনেক বাচ্চা মারা গেছে। হ্যাঁ, এবার আসো, এইখানে মানুষের প্রথম প্রতিরক্ষা স্তর কারা কারা, দেহত্বক, পাকস্থলীর অ্যাসিড, এটা না, এটা কি দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, এটা দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের। তাহলে 1 আর 2, 1 আর 2, রাইট, এগুলো আমরা পড়েছি। নিউট্রোফিল, এগুলো হচ্ছে ফ্যাগোসাইট, ওগুলো আলাদা। ম্যাক্রোফেজের বৈশিষ্ট্য কি দেখো, এটি অ্যান্টিজেন উপস্থাপক কোষ। ইয়েস, অ্যান্টিজেন উপস্থাপক কোষ মানে কি, যারা অ্যান্টিজেন গুলারে ধরে ধরে সামনে নিয়ে আসে,
অ্যান্টিজেন মানে কি? জীবাণু। এই জীবাণুগুলারে উপস্থাপন করে কে? সামনে, সবার সামনে উপস্থাপন করে কে? কারা কারা? এই যে এদেরকে বলে অ্যান্টিজেন উপস্থাপক কোষ। যেমন এটা ম্যাক্রোফেজ আছে, ম্যাক্রোফেজও এটার মধ্যে আছে। বি কোষ আছে, একটা কোষ আছে বি কোষ, তারপরে আছে ডেনড্রাইটিক কোষ। এরা কি? এরা হচ্ছে তোমার অ্যান্টিজেন উপস্থাপন করে। হ্যাঁ, ওরা হচ্ছে উপস্থাপক, জীবাণুগুলোকে সবার সামনে প্রেজেন্ট করে। আচ্ছা, এটা গেল। এটা ফ্যাগোসাইট, ম্যাক্রোফেজ ফ্যাগোসাইটোসিস করে, ভেরি গুড, ক্লিয়ার। এটা জীবাণু মেরে ফেলে। এটি সাইটোকাইন নিঃসৃত করে। ওকে, সাইটোকাইন হচ্ছে এক ধরনের রাসায়নিক পদার্থ। সাইটোকাইন কি? এটা এক ধরনের রাসায়নিক পদার্থ। ওকে, তাহলে সাইটোকাইনও সে ক্ষরণ করবে, সাইটোকাইনও সে কি করবে? ক্ষরণ করবে। ওকে, দ্যাটস দ্য থিং। এটা রাসায়নিক পদার্থ। এই সাইটোকাইন আবার জীবাণু মারতেই সাহায্য করে। এগুলো এক ধরনের রাসায়নিক পদার্থ, এটাও সে ক্ষরণ করে। 1 2 3 1 2 3 তিনটাই করে। এবার উদ্দীপকের খেয়াল কর কি বলছে, টিকাদান কর্মসূচির মাধ্যমে শিশুদের পোলিও, ডিপথেরিয়া ও কলেরা সহ বেশ কিছু রোগের জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হয়। এই টিকার মাধ্যমে শিশুর দেহ বিশেষ একটি প্রতিরক্ষা স্তরকে সক্রিয় করার মাধ্যমে নির্দিষ্ট রোগ জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ। ওই যে ভ্যাকসিনেশন দিলে তার দেহে কি হয়েছে? ভ্যাকসিনেশন দেওয়ার ফলে তার দেহে অ্যান্টিবডি তৈরি হয়েছে। এন্ড বলছে উদ্দীপকের বিশেষ স্তরটিতে কার্যকরী ভূমিকা রাখে কোনটি? এই যে বললো একটা নির্দিষ্ট স্তর অ্যান্টিবডি, জীবাণুর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করবে, হ্যাঁ, প্রতিরোধ ব্যবস্থা। কেন? টিকা দেওয়া হয়েছে। তো টিকা দিলে আমার কি হয়? এই বি লিম্ফোসাইট তৈরি হয়। এই বি লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে। এই মনে রাখবা, বি লিম্ফোসাইট অ্যান্টিবডি ভেরি ইম্পর্টেন্ট। লিম্ফোসাইট দুই ধরনের, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে, টি লিম্ফোসাইট ও হচ্ছে জীবাণু ধ্বংস করে, ওটা আলাদা। বি লিম্ফোসাইট হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে। সো এখানে এই যে ভ্যাকসিনেশন দিলে কি হয়? দেহকে ভ্যাকসিন দেয়, তখন তোমার দেহ বসে বসে অ্যান্টিবডি তৈরি করে, এবং সেখানে এই বি লিম্ফোসাইট অবদান রাখে। উদ্দীপকে উল্লেখিত কর্মসূচির উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য কি? সুপ্ত অনাক্রম্যতাকে উদ্বুদ্ধ করা, যেগুলো তোমার দেহের বডির যে অ্যান্টিবডি প্রতিরক্ষা সেটাকে অ্যাক্টিভেট করতেছে। ভ্যাকসিন দিলে কি হয়? এগুলো অ্যাক্টিভেটেড হয়। সুস্থ সবল বংশধর গঠনে, তোমার বাচ্চা কাচ্চা সুস্থ হবে। শিশু মৃত্যুর হার কমানো, স্বাভাবিক। এই যে ধরো হামের টিকাটা দিলে কি হইতো? বাচ্চা কাচ্চাগুলো আজকে মরতো না। হামের টিকাটা দেয় নাই, বিগত সরকারের একটা ভুল হয়ে গেছে, বড় ভুল, আসলে এটা ভুল না, ক্রাইম আমি বলবো, যে বিগত সরকারের যে স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন তিনি এই হাম রোগের টিকাটাকে তিনি ডিলে করছেন, বা ওই প্রোগ্রামটাকে খুব একটা গুরুত্ব দিয়ে করেন নাই, যার জন্য বহুত বাচ্চা কাচ্চা হাম রোগের টিকাই পায় নাই। সো এই যে টিকাটা পায় নাই, তার জন্য কি হয়েছে? শিশু মৃত্যু বেড়ে গেছে। দেখবা হামে কিন্তু বড়রা মরতেছে, বাচ্চারা বেশি মরতেছে। তো এই যে শিশু মৃত্যুর হারটা কমায়, এই যে টিকা কর্মসূচি দিলে কি হবে? শিশু মৃত্যু কমে যাবে। হ্যাঁ, যেমন গত এত বছরে হাম রোগে কোনো বাচ্চা মরে নাই, কিন্তু এই যে এই বছরে এসে মরলো কেন? কারণ গত বছর এই প্রোগ্রামটা ঠিকঠাক করানো হয় নাই। বুঝছো? এটা তাহলে এখানে অ্যান্সার আমার তিনটাই করা হচ্ছে। তো এগুলাই তুমি এখান থেকে অ্যান্সার করলে, তুমি এই চ্যাপ্টারের ভাইয়া যেগুলো পড়াইছি বেসিক জিনিস, প্রতিরক্ষা স্তর, ম্যাক্রোফেজ, নিউট্রোফিল, তারপরে হচ্ছে অ্যান্টিবডি প্রকারভেদ, টিকার প্রকারভেদ, এবং টুকিটাকি কনসেপচুয়াল তুমি যেগুলো শিখবা, এগুলো থেকে তুমি দেখবা এগুলো অ্যান্সার। আর এগুলোর ক্ষেত্রে তো আসলে একটু বুদ্ধি খাটাইতে হয় যে আচ্ছা, মানে এটা একটু কি, এগুলো তো বইয়ে এনে লেখাও থাকবে না, মানে তুমি চিন্তা করলা যে টিকা দিলে অ্যান্টিবডি হয়, তো টিকা দেওয়ার সুবিধাটা কি? এগুলোই তো হবে, ভালো ভালো জিনিসগুলো হবে। তো এগুলো আসলে হালকা একটু বুদ্ধি খাটাইলে যে কোনো কিছু পারবা, হালকা একটু কনসেপ্ট বা নিজের ভিতরে একটু ইয়েগুলো রাখলেই হয়। আর সহজ কথা মনে রাখবা, ভ্যাকসিন দিলেই, আমাদের দেহে ভ্যাকসিন দেওয়াই হয় যেন আমার দেহ আস্তে আস্তে অ্যান্টিবডি তৈরি করে, ঠিক আছে, এবং ওই অ্যান্টিবডি জীবাণুর বিরুদ্ধে কাজ করবে। ওকে, সো দ্যাটস ইট। ওকে, সো আমরা আমাদের লাস্ট চ্যাপ্টারে চলে যাচ্ছি, প্রাণীর আচরণ। ওকে, প্রাণীর আচরণ, ছোট্ট অধ্যায়, অল্প কয়েকটা জিনিস আমরা পড়বো, এখানে বেশি কিছু আসলে বলার নাই। সো তোমরা যারা এই পুরো ভিডিওটা দেখছো, অনেক দীর্ঘ আমি জানি, টার্গেট ডিউ 6.2, এটা তোমাদের জন্য। ভার্সিটি যারা লক্ষ্য আছে, পুরো আমাদের এই টিচার প্যানেল তোমাদের সাথে থাকবো, মেডিকেলের জন্য তো আছে। আসো, নিচের কোনটি সাধারণ উদ্দীপনা? ওকে, তো এখন হচ্ছে নিচের কোনটি সাধারণ উদ্দীপনার মধ্যে পড়ে? হ্যাঁ, সাধারণ উদ্দীপনা, যে একটা সাধারণ উদ্দীপনা কি? রিলিজার, মানে একটা জিনিস সে গ্রহণ করলো, আবার আমার মনে চাইলো আমি ছেড়ে দিলাম, মানে একটা কাজ শেষ করলাম, তো রিলিজার, এটা সাধারণ উদ্দীপনা। এটা কি? একটা সাধারণ উদ্দীপনার মধ্যে রিলিজার, মানে ছেড়ে দেওয়া। ইথোলজির জনক কে? ইথোলজি, ইথোলজির জনক কে বলতো? ইথোলজির জনক হচ্ছে এই যে কনরাড লরেন্স, এই লরেন্স সাহেবের ইথোলজির জনক, ঠিক আছে। এই যে আচরণগত কি হয় না হয় একটা প্রাণীর, এগুলো নিয়ে লরেন্স সাহেব অনেক কথা বলছে। আচ্ছা, মজার ব্যাপার দেখাই, এই যে ট্যাক্সিস, এইটা থেকে অনেক টপিক আসে এমসিকিউ, এটা তোমাদের জন্য ভালো করে পড়বা। ট্যাক্সিস টপিকটা ভালো করে পড়বা। ট্যাক্সিস মানে কি? যে কোনো ট্যাক্সিস মানে সাড়া প্রদান। এটা এখন অনেক কিছুর প্রতি সাড়া প্রদান হতে পারে। ট্যাক্সিস মানে হচ্ছে কোনো কিছুর প্রতি সাড়া প্রদান। না, যেমন মনে করো অক্সিজেন ঘনত্বের পার্থক্যের কারণে প্রাণীর সাড়া প্রদান, অক্সিজেন ঘনত্ব বেশি কম, এইটার দিকে প্রাণী একটা সাড়া প্রদান করলো, অক্সিজেন ঘনত্ব, এইটারে কি বলে? এরোট্যাক্সিস। থিগমোট্যাক্সিস মানে কি? মানে স্পর্শের প্রতি, কোনো স্পর্শের প্রতি, স্পর্শ, কোনো একটা টাচ করলা, সেই টাচে, যেমন লজ্জাবতী, খেয়াল করো লজ্জাবতী গাছে কি হয়? টাচ করলে এটা সংকুচিত হয়ে যায়। এগুলো হচ্ছে স্পর্শের প্রতি সাড়া প্রদান, এটাকে বলে থিগমোট্যাক্সিস। রিওট্যাক্সিস, এটা হচ্ছে পানির স্রোতের প্রতি, স্রোত, ঠিক আছে, পানির স্রোতের প্রতি সাড়া প্রদান, এটাকে কি বলে? এটাকে বলে রিওট্যাক্সিস। যেমন এই রিওট্যাক্সিস কাদের দেখা যায়? মাছের বেলায়, মাছের ডিম পাড়া, হ্যাঁ, মাছের ডিম পাড়া, এই জায়গায় তুমি দেখবা রিওট্যাক্সিস। মাছের কি করে? এই যে একটা স্রোতের অনুকূলে সেই জায়গায় গিয়ে সে মাছটা ডিম পারে, তো এগুলো হচ্ছে তার স্রোতের প্রতি সাড়া দেওয়া।
দৈহিক স্পর্শজনিত টেক্সিস, দেখো কি বলছে, দৈহিক স্পর্শ, স্পর্শ মানে কি, থিগ্ম, মনে রাখতে হবে। কেমোটেক্সিস মানে কি, দেখো রাসায়নিক উপাদান, কেমিক্যালের প্রতি সাড়া প্রদান, কেমিক্যালের প্রতি সাড়া প্রদান, কেমিক্যালের প্রতি সাড়া প্রদান। রিওটেক্সিস ওটা তো বলছি এরোটেক্সিস, অক্সিজেনের ঘনত্ব, এটাও পড়া হয়েছে। অক্সিজেনের ঘনত্বের প্রতি, এটা তোমরা, যেমন হাইড্রোটেক্সিস কি হবে, হাইড্রোটেক্সিস, সনোটেক্সিস, বলো ধরো হাইড্রোটেক্সিস, হাইড্রো মানে কি পানির প্রতি, পানির প্রতি সাড়া, পানির প্রতি সাড়া, আচ্ছা হাইড্রোটেক্সিস। আবার যদি আমি বলি সনোটেক্সিস, এই যে সনোটেক্সিস মানে কি, সনোটেক্সিস হচ্ছে শব্দের প্রতি সাড়া, ঠিক আছে, শব্দের প্রতি সাড়া। আচ্ছা এই যে দেখো শব্দের প্রতি সাড়া দান কোন ধরনের টেক্সিস, দেখো এগুলো থেকে প্রচুর প্রশ্ন। এটাকে বলে সনো বা ফনোটেক্সিস, একই কথা, সনো ফনো একই, এরা সনোটেক্সিস বা ফনোটেক্সিস। ফটোটেক্সিস মানে কি, আলোর প্রতি, ফটো মানে কি আলোর প্রতি, এইগুলো শিখে ভালো একসাথে, ফটন আলো, ঠিক আছে। রিওটেক্সিস তো বলছি পানির স্রোতের প্রতি সারাকে রিওটেক্সিস বলে। পৃথিবীর মধ্যাকর্ষণ মানে গ্র্যাভিটি, তাই না, গ্র্যাভিটির প্রভাবে যে টেক্সিস ঘটে সেটাকে বলে জিওটেক্সিস। সেটাকে কি বলে, জিওটেক্সিস। জিও মানে জিতে গ্র্যাভিটি, মধ্যাকর্ষণের প্রতি যে সারা, গ্র্যাভিটির প্রতি সারা দিচ্ছে, এটাকে বলে জিওটেক্সিস। এই ধরনের জিনিসগুলোই কিন্তু আসে। তাহলে টেক্সিস মানে সারা প্রদান কোন একটা কিছু, আমি দেখলাম এখানে গ্র্যাভিটি, আমি গ্র্যাভিটির দিকে ছুটে যাচ্ছে, এটাকে বলে জিওটেক্সিস। আচ্ছা, প্রজনন ঋতুতে কার্প মাছের হালদায় আগমন কোন ধরনের আচরণ, এই যে দেখো প্রজনন কালে এই যে কার্প মাছগুলো কি হয়, ওই যে প্রজনন সময়ে হালদায় নদীতে গিয়ে ডিম পারবে, হ্যাঁ বাচ্চা দিবে, এই জিনিসটা কি বলে, রিওটেক্সিস। এই যে হ্যাঁ প্রজনন সময় গিয়ে স্রোতের সাথে গিয়ে সে ডিম পারবে, এটাকে কি বলে, রিওটেক্সিস। ভেরি ইম্পর্টেন্ট। সূর্যের প্রতি সাড়া দিয়ে পিঁপড়ার চলন, এটা ইম্পর্টেন্ট। সূর্যের প্রতি সাড়া দিয়ে পিঁপড়ার চলন, এটাকে বলা হয় মেনোটেক্সিস। এটাকে কি বলা হয়, মেনোটেক্সিস, ঠিক আছে, এটাকে কি বলে, মেনোটেক্সিস। আচ্ছা, তারপরে নেমোটেক্সিস কি, নেমোটেক্সিস হচ্ছে স্মৃতিমূলক, মানে সে মনে রাখছে যে এইভাবেই আমি আগের স্মৃতিমূলক একটা টেক্সিস, হ্যাঁ তার মনে আছে যে এইভাবে আমি গেছিলাম, তো এখন আমি এইভাবে যাব, নেমোটেক্সিস। ট্রোপোটেক্সিসের উদাহরণটা দেখো, মাছের উকুন, এটা মনে রাখবা খালি উদাহরণটা, ট্রোপোটেক্সিস কার, মাছের উকুনে দেখা যায়। ওকে, আরেকটা আছে ক্লাইনোটেক্সিস, এটা কাদের দেখা যায়, ক্লাইনোটেক্সিসের উদাহরণ এটা হচ্ছে ভাই বোফ্লাই আর বাটারফ্লাই, আর কার, বাটারফ্লাইয়ে এটা দেখা যাবে, বোফ্লাই বাটারফ্লাই, এদের মধ্যে ক্লাইনোটেক্সিস দেখা যায়। জাস্ট এই উদাহরণগুলো পড়বা, তাহলে সূর্যের প্রতি যে পিঁপড়া যায় এটা মেনোটেক্সিস। স্মৃতিমূলক যে আচরণটা, কোনো একটা স্মৃতি, তার চলার পথে সে স্মৃতি রেখে গেছে, জামিন দিয়ে যাওয়ার পথে এখানে একটা টেবিল দেখছি, এখানে একটা গাছ দেখছি, এভাবে করে যায়, এটাকে বলে নেমোটেক্সিস। ট্রোপোটেক্সিস হচ্ছে মাছের উকুন, আর ক্লাইনোটেক্সিস বোফ্লাই বাটারফ্লাই। আগুনে কারো হাত পুড়লে সঙ্গে সঙ্গে সে তার হাত সরিয়ে নেবে, এটা কি, আচ্ছা ধরো আগুনে হলো, এটা কি তুমি শিখে আসছো, ধরো কাউকে কি শিখায় দেয় এই আগুনে বা গরম কিছু হাত লাগলে সরাই ফেলবা, না, এই যে হঠাৎ যে অ্যাকশন, এটাকে বলে প্রতিবর্ত ক্রিয়া। এটাকে কি বলে, প্রতিবর্ত ক্রিয়া। তাহলে হঠাৎ আমরা যে অ্যাকশনটা নিব এটাকে বলে প্রতিবর্ত ক্রিয়া। ওকে, যে কোনো কিছু, এটা গরম কিছু হতে পারে, তারপরে মনে করো কোনো একটা জায়গায় তোমার হচ্ছে কেউ তোমাকে টাচ করলো, আমরা তাড়াতাড়ি হঠাৎ করে কি ধরলো, তাই না, এটাকে বলে প্রতিবর্ত। ধরো কেউ তোমার পিছনে পকেট থেকে মোবাইল মানিব্যাগ বের করতে গেল, তুমি টের পেয়ে কে ধরলো, এই যে এগুলো হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া আমাদের, হ্যাঁ এগুলো সাডেন এসে যায়। আর স্বভাবজাত মানে কি, যেগুলো আমাদের সহজাত আচরণ মানে বুঝায়, সহজাত আচরণ মানে হচ্ছে জন্মগত, এটা আমার জন্মগতভাবে আমি পাইছি, জন্মগত, যেমন লালাক্ষরণ, এটা আমার জন্মগতভাবে লালাক্ষরণ হইতেছে, লালা বের হচ্ছে, এগুলো জন্মগত। শিখন, যেটা আমাকে শেখানো হয়েছে যে তুমি রাস্তা দিয়ে হাঁটলে এদিক দিয়ে হাঁটবা, রাস্তার মাঝখান দিয়ে হাঁটবা না, মানুষকে কথা বলতে গেলে তুমি সালাম দিবা, মানুষের সাথে বেয়াদবি করবা না, এই যে শিখন, এটা আমাকে শিখাইছে। আর প্রতিবর্ত হচ্ছে সাডেন কিছু হয়ে যাওয়া। এখন প্যাভলভ একটা পরীক্ষা করছিল, ওই যে হ্যাঁ কোন ধরনের পরীক্ষা তিনি করছেন, একটা কুকুরকে তিনি দেখছেন, কুকুরের সামনে যখনই হ্যাঁ প্যাভলভের পরীক্ষায় দেখছে একটা লোক সাদা অ্যাপ্রন পরে খাবার নিয়ে আসতেছে, বারবার খাবার নিয়ে, একটা ঘন্টা বাজায় খাবার নিয়ে আসতেছে, তো তখনই কুকুরের কি হচ্ছে, লালাক্ষরণ হচ্ছে। এখন কুকুরের যেই লালাক্ষরণটা হচ্ছে এটা তিনি লক্ষ্য করলেন, এবার কি হয়েছে, তিনি প্রতিবার ঘন্টা বাজায় ওই সাদা অ্যাপ্রন পরে তিনি গেলেই কুকুর লালাক্ষরণ হচ্ছে। কারণ এই জিনিসটা বারবার করতে করতে কুকুরের মাথায় এসে গেছে যে যখনই ঘন্টা বাজবে আর ওই সাদা অ্যাপ্রন পরে লোকটা আসবে, তার মানে লালাক্ষরণ হবে, তার মানে খাবার আসতেছে। এখন তুমি যদি মানে ঘন্টা বাজছে, লোকটাও সাদা অ্যাপ্রন পরে আসছে, কিন্তু সে খাবার আনে নাই, কিন্তু তবুও কুকুরের লালাক্ষরণ হচ্ছে, কারণ ওই যে তার মাথায় একটা কন্ডিশন ঢুকে গেছে, ঘন্টা বাজলেই খাবার আসবে, খাবার আসা মানেই তার লালা হবে। সো তুমি যদি খাবার নাও আনো, ঘন্টা বাজাইলেই কুকুরের লালাক্ষরণ হবে। এই পরীক্ষাটা তিনি করছেন এবং এটাকে বলে সাপেক্ষ। হ্যাঁ সাপেক্ষ মানে তিনি এটা দেখছে যে একটা কন্ডিশনাল ব্যাপার, যে এরকম করতে করতে কুকুরের মাথায় এই জিনিসটা গেঁথে গেছে, কন্ডিশন সাপেক্ষ একটা। আচ্ছা, শীতের পাখি অভিপ্রাণ, শীতের পাখি যে যায়, ঠিক আছে, শীতের পাখিগুলা ওরা কি হয়, এই যে আমরা যে বলি এটাকে কি বলে, যে অতিথি পাখি। হ্যাঁ, অতিথি পাখি যে আসে, এই অতিথি পাখির ব্যাপারটা কি, এটা কি ধরনের আচরণ বলো,
অতিথি পাখির আচরণটা কি? এটা হচ্ছে সে শীতকালে অটোমেটিক, এটা তাকে তুমি শিখাইছো বা তার কোনো ট্রেনার শিখাইছে তাকে, ও পাখিকে কি শিখাইছে। তো এই যে শীতের পাখিগুলো যে যায়, এটা হচ্ছে তার সহজাত আচরণ, তার জন্মগত, এটা তার আচরণ যে সে শীতকালে এখান থেকে ওইখানে মাইগ্রেট করবে, এই জায়গাতে যাবে, এটা তার সহজাত, ওকে কেউ শিখায় নাই। মাকড়সার জাল বোনার শুরুতে কেমন আকৃতি নির্মাণ করে, হ্যাঁ, কেমন ভাড়া তারা নির্মাণ করে, আকৃতিটা কেমন হয়? মাকড়সার জাল এটা হচ্ছে ওয়াই আকৃতির হয়, মাকড়সার জাল এরা যে তৈরি করে, এবং এইখানে হচ্ছে যে তোমার এটা স্ক্লেরোপ্রোটিন, এটা এক ধরনের স্ক্লেরোপ্রোটিন দিয়ে তারা তৈরি করে, ঠিক আছে, মাকড়সার জালটা তৈরি হয়, ঠিক আছে, স্ক্লেরোপ্রোটিন দিয়ে মাকড়সার জাল তৈরি করা হয়, মাকড়সার জাল তৈরি করে। ওকে, আচ্ছা, তোমাদের এখানে এই চ্যাপ্টারে আসলে তেমন কিছু নাই। অনুকরণ মানে বুঝো তো, অনুকরণ হচ্ছে মানে আমি জিনিসটা মেইন জিনিসটা বুঝাই। অনুকরণ হচ্ছে যে তোমার মানে তুমি কাউকে ফলো করতে 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 একটা জিনিস শিখতেছো, এটা হচ্ছে অনুকরণ, ঠিক আছে, এটা হচ্ছে অনুকরণ। ওকে, অনুকরণ, কাউকে ফলো করতে করতে শিখতেছো। ধরো আমি শিখলাম হচ্ছে যে আমি একজন বড় ভাইকে দেখলাম, তার মতো করে আমি ক্লাস নেওয়ার চেষ্টা করলাম, তিনি যেভাবে ক্লাস নিচ্ছেন আমি সেভাবে ক্লাস নিলাম, এটাকে বলে অনুকরণ। আচ্ছা, এই যে মাকড়সার জাল, যাই হোক, মাকড়সার জাল ওয়াই আকৃতির এরকম ওর জালটা তৈরি করে, ভাড়া তৈরি করে। তো এইটা কিভাবে কি দিয়ে তৈরি করে? স্ক্লেরোপ্রোটিন জাতীয় পদার্থ দিয়ে তৈরি করে। এটা কোথা থেকে বের হয়? এই যে মাকড়সার সিল্ক গ্রন্থি থেকে তৈরি হয়, সিল্ক গ্রন্থি থেকে তৈরি হয়, ঠিক আছে, মাকড়সার সিল্ক গ্রন্থি থেকে তৈরি হয়। জিগজ্যাগ নৃত্য, জিগজ্যাগ নৃত্য কারা প্রদর্শন করে? এটা হচ্ছে স্টিকল ব্যাক। কোন প্রাণী জিগজ্যাগ নৃত্য এটা তৈরি করে? এটা হচ্ছে স্টিকল ব্যাক। কোন প্রাণী? স্টিকল ব্যাক, ঠিক আছে, জিগজ্যাগ নৃত্য, এটা একটু দেখে রাখো। সামাজিক আচরণ প্রদর্শনকারী প্রাণী কোনটি? সামাজিক আচরণ এটাকে বলে, এরা হচ্ছে তোমার মৌমাছি। মৌমাছির একটা ব্যাপার দেখা যায়, অলট্রুইজম, অলট্রুইজম বলা হয় এটাকে, অলট্রুইজম। এটা হচ্ছে স্বার্থপরহীনতা, মানে নিজের স্বার্থ ভাবে না, ও অন্যদের জন্য কাজ করে যায়। মৌমাছিরা নিজের থেকে বেশি অন্যের জন্য কাজ করতে যায়, এটাকে বলে অলট্রুইজম, ঠিক আছে, অন্যদের জন্য কাজ করা, অন্যের জন্য কাজ করা, অন্যের ভালোর জন্য, ভালোর জন্য কাজ করা, এটাকে বলে অলট্রুইজম। মৌমাছি এই কাজটা করে, মৌমাছি এই কাজটা করে। আচ্ছা, রানী মৌমাছির দেহ থেকে কোন হরমোন বের হয়? রানী মৌমাছির দেহ থেকে কোন হরমোন? এটাকে বলে ফেরোমন, ফেরোমন। রানী মৌমাছিকে কিভাবে রানী মৌমাছি বানানো হয়? ওকে একটা রাজসিক জেলি খাওয়ায়। কোন জেলি খাওয়ায়? রাজসিক জেলি খাওয়ায়, রাজসিক জেলি খাওয়ায়, ঠিক আছে, এটা খেলে সে রানী মৌমাছি হয়, এটা খেলে রানী মৌমাছি হয়। কত দিনে হয়? 16 দিনে, 16 দিনে তিনি রানী মৌমাছি হন, 16 দিনে হন। একটা মৌমাছির চাকে একজন রানী মৌমাছি থাকে, আর বাকি সব থাকে কর্মী মৌমাছি, আর হচ্ছে তোমার পুরুষ মৌমাছি, এগুলো থাকে। তো এইরকম একটা রানী, কর্মী মৌমাছি আর পুরুষ মৌমাছি থাকে। পুরুষ মৌমাছির কাজ হচ্ছে খালি জনন করা, যৌন মিলন করে বাচ্চা দেওয়া, এটা হচ্ছে পুরুষ মৌমাছির কাজ। আর কর্মী মৌমাছির কাজ হচ্ছে মৌচাক পরিষ্কার করা, মধু সংগ্রহ করা, সবকিছু কর্মী মৌমাছি করে। ওকে, তো রানী মৌমাছিটা একটাই থাকে, 16 দিনে এটা হয়। 16 দিনে এটা হয়। এই ঘটনাটাকে বলা হয়, যে ঘটনার মাধ্যমে রানী মৌমাছি হয়, এটাকে বলে সুপারসিডিওর, ঠিক আছে, সুপারসিডিওর, সুপারসিডিওর একটা ঘটনা, এটার মাধ্যমে রানী মৌমাছি হয়। আচ্ছা, রানী মৌমাছি কোন হরমোন নিঃসৃত হয়? ফেরোমন, ফেরোমন। মৌমাছির আচরণটা কি? সামাজিক। ওই যে বললাম সামাজিক, সমাজের মতো, যে কেউ কাজ করতেছে, কেউ রাজা, কেউ রানী মৌমাছি, সে নির্দেশনা দিচ্ছে, সে বাচ্চা পয়দা করতেছে, ওকে সাহায্য করতেছে কে? পুরুষ মৌমাছিরা ওকে সাহায্য করে, ঠিক আছে, এটা করে। আরেকটা ব্যাপার হচ্ছে মৌমাছির একটা নৃত্য আছে, এটা মনে রাখো, মৌমাছির ওরা ওদের মৌচাকের সামনে একটা নৃত্য দেয়, এটাকে বলে ওয়াগল নৃত্য, ওয়াগল নৃত্য, ঠিক আছে। এই ওয়াগল নৃত্যটা কে দেয়? মৌমাছিরা তার মৌচাকের সামনে এই ওয়াগল নৃত্য দেয়। তাহলে এই যে আমরা বললাম, একটা পড়লা জিগজ্যাগ নৃত্য, আর একটা হচ্ছে ওয়াগল নৃত্য, ঠিক আছে, জিগজ্যাগ নৃত্য এবং ওয়াগল নৃত্য। ওকে, তাহলে আমরা এই ব্যাপারগুলোও বুঝলাম, যে মৌমাছির নৃত্য কি কি করে, ওরা এক ধরনের এই যে ভাব আদান প্রদান করে ওয়াগল নৃত্যের মাধ্যমে। ওকে, এটা এতটুকু, মৌমাছির এটাকে ওয়াগল নৃত্য বলে। এগুলো নিয়ে অনেকেই তোমার হচ্ছে যে গবেষণা করছে, বিজ্ঞানীর নামটাম দরকার নেই। মৌমাছি পালনকে কি বলে? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। মৌমাছি পালনকে বলে এপিকালচার। এপিকালচার কি বলে? এপিকালচার। মৌমাছি পালন করে কিন্তু, কারণ মধু লাগবে না, মধু লাগলে তো মৌমাছি লাগবে, সো এপিকালচার বলে। এটা ইম্পর্টেন্ট, এপিকালচারটা মাথায় রাখবা। প্রাণীর সহজাত আচরণ কি কি? যেমন মাকড়সার জাল তৈরি করে, মাকড়সা অটোমেটিক তার জাল তৈরি করে, এটা তার সহজাত আচরণ, মানে জন্মগত। সহজাত মানে কি? জন্মগত। টুনটুনির পাখি ভাষা, ও নিজে নিজে পাখি ভাষা, ওরে কেউ শিখাইছে? ওরে কেউ তুমি শিখাইছো? মাকড়সারে কি তুমি শিখাইছো? না। কিন্তু এই যে কুকুরের মুখে লালা, এটা তো সহজাত না, মানে কুকুরের মুখে লালা কি? এটা সাপেক্ষ, এটা ওর আস্তে আস্তে আসছে, হ্যাঁ, এটা ওকে খাবার দেখাইতে দেখাইতে ওর আসছে, তার মানে এটা সাপেক্ষ। কোনো একটা শর্ত থাকলে সেটাকে বলে সাপেক্ষ। তাহলে প্রথম দুইটা সহজাত, অটোমেটিক তার হয়, এগুলোকে এটা। তাহলে কুকুরের মুখে লালা এটা সহজাত আচরণ না। এবার আসো প্রতিবর্ত ক্রিয়া, মানে যেটা ইনস্ট্যান্ট, মানে হঠাৎ করে হবে। যেমন দেখো, চোখের উপযোজন। চোখের উপযোজন মানে কি? ধরো তুমি দেখতেছো চোখের সামনে একটা পোকা আসতেছে, আমরা কি করি? সাথে সাথে চোখটা বন্ধ করে ফেলি না? ও দেখি পোকাটা যেন না ঢুকতে পারে, রাইট? আমরা সাথে সাথে চোখটা বন্ধ করে ফেলি। এই যে এটা হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া, কারণ আমি দেখতেছি একদম একটা পোকা কাছে এসে গেছে, আমি সাথে সাথে চোখটা বন্ধ করি, এটা হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া। আবার হাই তোলা, এই যে দেখো আমার হাই কি আমি এখন ইচ্ছা করে তুলবো? আমাদের কিন্তু অনেক সময় মানে কিছু কথা বলতে বলতে বা একটা ঘুম পাইলে হুট করে অটোমেটিক দেখবা আমাদের হাই এসে যায়। এই হাই তোলা এটাও প্রতিবর্ত ক্রিয়া, এটাও আমাদের অটোমেটিক আসে, এটা আমরা জোর করে নিয়ে আসি না, অটোমেটিক আসে।
লালাক্ষরণ এটা প্রতিবর্ত না, এটা আমাদের সহজাত, মানে আমাদের জন্মগতভাবে আমার লালা হচ্ছে। এটা কি কোনো কিছুর উপরে নির্ভর করে বা সাডেন বা হঠাৎ কিছু না। লালাক্ষরণ তো দিন রাত 24 ঘন্টাই হচ্ছে। সো এইটা আমার সহজাত, এটা না। তাহলে এই দুইজন হচ্ছে প্রতিবর্ত। তাহলে 1 ও 2, 1 ও 2। এরপরে আসো FAP, ফিক্সড অ্যাকশন প্যাটার্ন। কোন একটা কিছুর ফিক্সড অ্যাকশন প্যাটার্ন থাকে। ফিক্সড অ্যাকশন মানে প্রত্যেকটা প্রাণীর একটা বৈশিষ্ট্য থাকে, এটাকে বলে কি ফিক্সড অ্যাকশন প্যাটার্ন। কি বলে? ফিক্সড অ্যাকশন প্যাটার্ন। এখন ফিক্সড অ্যাকশন প্যাটার্নের বৈশিষ্ট্য কি কি? এই বৈশিষ্ট্যগুলো সবগুলাই ছাঁচসম্মত, সার্বজনীনতা, সবার জন্য সেম। মনে করো তোমার যে বৈশিষ্ট্য, হ্যাঁ, তোমার যে বৈশিষ্ট্য তোমার সব সদস্যের জন্য এটা সেম, তোমার সব সদস্যের জন্য এটা সেম। আচ্ছা, এরপরে ছাঁচসম্মত, একই রকম হবে, মানে সবার বৈশিষ্ট্য একটা বৈশিষ্ট্য সেটা একই রকম হবে, সবার জন্য এক, সবার জন্যই FAP, হ্যাঁ, সবার জন্য এক, সার্বজনীনতা, সবার জন্য এটা, সমাজের সবার জন্য এটা। ব্যালিস্টিকনেস মানে কি? এই বৈশিষ্ট্যটা একটা প্রাণীর, ধরো এই ফিক্সড অ্যাকশন প্যাটার্ন, এটা অপরিবর্তিত থাকবে। এটা কি? অপরিবর্তিত থাকে। এই যে তিনটা বৈশিষ্ট্য। আরো কিছু বৈশিষ্ট্য আছে যে ব্যক্তিগত স্বার্থ বহির্ভূত, ব্যক্তিগত স্বার্থ বিহীন। মানে এটা, এই বৈশিষ্ট্যটা কারো ব্যক্তিগত স্বার্থের উপরে নির্ভর করবে না। যে মনে করো মানুষের একটা বৈশিষ্ট্য, এটা আমি আমার জন্য চেঞ্জ হবে এমন না, আমি হৃদয়ের জন্য না, এটা আমার জন্য যা, তোমার জন্য যা, সবার জন্য তা। এখানে তো আমার আলাদা স্বার্থের কোনো কথা নাই। আমি মানুষ ভাত খাই, তো সবাই মানুষ ভাত খাবে। মানে ব্যাপারটা এমন যে আমি যেটা বৈশিষ্ট্যটা আমার থাকবে, এটা আমার সকল সদস্যেরই একই বৈশিষ্ট্যই থাকবে। এটা আমার জন্য যে আমার সহজাত বৈশিষ্ট্য একরকম, তোমার আলাদা। দেখো, ধরো আমরা সবাই কথা বলতে জানি, ফর এক্সাম্পল আমরা কথা বলতে জানি, ঠিক আছে? তা আমরা কথা বলতে জানি, কারণ আমরা সবাই কথা বলতে পারতেছি, যাদের ক্ষমতা আছে সবাই কথা বলতে জানি। তার মানে এটা আমার জন্য আলাদা কিছু হয় নাই। তো ব্যক্তিগত স্বার্থবিহীন এবং উদ্দেশ্যের একনিষ্ঠতা, মানে সবার উদ্দেশ্যের একটা, একই উদ্দেশ্য, একটা কাজ করবে। সে কি করবে? উদ্দেশ্যের একনিষ্ঠতা, সে একটাই কাজ করবে। একটা ফিক্সড বৈশিষ্ট্য, এ সবসময় একটা কাজই করবে। প্রত্যেকটা বৈশিষ্ট্যের জন্য এই যে একটা প্যাটার্ন থাকে, এটার নাম কি? FAP, ফিক্সড অ্যাকশন প্যাটার্ন। সো ফিক্সড অ্যাকশন প্যাটার্নে মানে যে কোনো একটা বৈশিষ্ট্যের একটা প্যাটার্ন থাকবে। সো সবার জন্য সেম প্যাটার্ন, প্যাটার্নটা অপরিবর্তিত, কারো এখানে কোনো স্বার্থ, ব্যক্তিগত স্বার্থ থাকবে না, এবং সে একটা বৈশিষ্ট্যকেই প্রকাশ করবে, উদ্দেশ্যের একনিষ্ঠতা। এই জিনিসটাকে বলে ফিক্সড অ্যাকশন প্যাটার্ন। ওকে, ফিক্সড অ্যাকশন প্যাটার্ন। মনে করো টুনটুনি, ও বাসা বানাবে, ওর বাসা বানানো এটা একটা প্যাটার্ন। এখন ওর টুনটুনির সবার জন্য, সব টুনটুনি পাখির জন্য একই প্যাটার্ন, সব টুনটুনি পাখির জন্য একইভাবে তারা বাসা বানাবে। তো এই যে ফিক্সড অ্যাকশন প্যাটার্ন, তার মানে আমরা এখানে দেখলাম এখানে তিনটা বৈশিষ্ট্যই আছে। সেইগুলো একটু মনে রাখবা, ব্যাপারগুলো কি বলছে। এই জিনিসটা MCQ-তে একটু হেল্প করতে পারে। FAP, ফিক্সড অ্যাকশন প্যাটার্ন, এটা এই জন্য আমি একটু আলাদাভাবে পড়াই দিলাম, বোর্ডে যে কোনো সময় আসতে পারে, ঠিক আছে? সো দ্যাটস অল অ্যাবাউট দ্য চ্যাপ্টার। তোমাদের যাদের ভালো লাগছে কমেন্ট করো, জানায়ও, ভাই অনেক কষ্ট করে নিছি। ক্লাসটা করবা, শেয়ার করবা এবং ফ্রেন্ডদেরকে জানাবা, এবং বেশি বেশি প্র্যাকটিস করো। দেখবা ভাইয়ার এই ক্লাস স্লাইড, এই প্যাটার্নগুলো থেকে তুমি কমন পাবা। প্রাণীর আচরণ খুবই লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কমন কয়েকটা জিনিস বলছি, ওগুলাই দেখে যাও, ইনশাল্লাহ এনাফ। দেখবো ওগুলা থেকে জ্ঞানমূলক যা আসে, এক দুইটা ওগুলা থেকে পারবা। আর এমনি বই পড়লে ভালো, তোমরা বই পড়তে পারো। আর অ্যাডমিশনের জন্য তোমরা সবাই ভার্সিটির জন্য টার্গেট ডিউ করতে পারো, মেডিকেলের জন্য হৃদয় ভাইয়াদের টার্গেট DMC, সেখানে বিশ্বাস রাখতে পারো। আর ভাইয়ের জন্য দোয়া করবা, ভাইয়ের জন্য সুস্থ থাকি, ভালো থাকি, ভাইয়ার যেন সুন্দরভাবে বেঁচে থাকতে পারি, ভালো একটা জীবন থাকে। সবাই এটা তোমাদের জন্য দোয়া থাকলো। ইনশাল্লাহ HSC ভালো হবে। তোমাদের যে কোনো এক্সামে এই MCQ করলে, কলেজের পরীক্ষা, বোর্ড পরীক্ষা, সব এক্সামের জন্য একটাই সলিউশন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।